তো কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টার 10 এর লাস্টের দুটো টপিক অর্থাৎ হচ্ছে তড়িৎ ফ্লাক্স আর হচ্ছে গাউসের সূত্র, এই দুটো টপিক দেখতে হচ্ছে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে গাউসের সূত্র শুরু করার আগে আমাদের হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ফ্লাক্স নামের একটা টপিক সম্পর্কে একটু জানা থাকতে হবে। তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে? ইলেকট্রিক ফ্লাক্স, ই ইলেকট্রিক ফ্লাক্স, FLUX, ঠিক আছে? ফ্লাস্ক না ফ্লাক্স। আবার এই ফ্লাক্স হচ্ছে ওই খাওয়ার ফ্লাক্স না, ওইটার উচ্চারণ হচ্ছে ফ্লাস্ক, FLASK, ফ্লাস্ক, ঠিক আছে? তো ফ্লাক্স জিনিসটা বোঝার জন্য যদি একটা সহজ উদাহরণ দেই, ধরো হচ্ছে এটা একটা পানির পাইপ, এটা অন্য কালার দেই। ধরো এটা হচ্ছে একটা পানির পাইপ, এই পাইপ হচ্ছে বৃত্তাকার ক্রস সেকশন, মানে কাটলে হচ্ছে দেখতে বৃত্তাকার দেখাবে। এখান থেকে এটা হচ্ছে বৃত্তাকার, ওই পাশে হচ্ছে বৃত্তাকার। তো এটার মধ্য দিয়ে ধরো হচ্ছে পানি প্রবাহ হচ্ছে, ঠিক আছে? এটার মধ্য দিয়ে হচ্ছে পানি প্রবাহ হচ্ছে। তো পানি যখন বের হচ্ছে এই সাইড থেকে, ডান সাইড থেকে বের হচ্ছে, পানিটা কি একটা বৃত্তাকার অঞ্চল থেকে বের হচ্ছে না? এই এরিয়াটুকু কি বৃত্তাকার নাই? ক্রস সেকশনটুকু, ঠিক আছে? এটারও একটা এরিয়া আছে, এই এরিয়াটাকে আমরা এ ধরলাম। অথবা হচ্ছে এটা যেহেতু একটা সারফেস, এরিয়াকে আবার সারফেসে বলে, তো সেটাকে তার এরিয়াটাকে আমরা এসও ধরতে পারি, ঠিক আছে? তার এরিয়া তো নর্মালি বা ক্ষেত্রফল মূলত হচ্ছে একটা স্কেলার রাশি, তবে এই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে কল্পনা করব, যে ক্ষেত্রে ভেক্টরের দিকটা হচ্ছে এই যে যে তলটা আছে ওই তলের লম্ব বরাবর বাহিরের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে এ ভেক্টর আর এস ভেক্টরের দিক। এটা হচ্ছে তলের লম্ব বরাবর বাহিরের দিকে, তলের লম্ব বরাবর বাইরে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ক্ষেত্রফলের দিক বা ক্ষেত্রফলকে যখন ভেক্টর হিসেবে চিন্তা করব তার দিকটা। তো যাই হোক, যখন হচ্ছে এটাকে একটু জুম ইন করি, এটাকে এই তলটুকুকে আমি যখন হচ্ছে একটা এ ক্ষেত্রফল বা এস ক্ষেত্রফল ধরে নিয়েছি, তখন কি এর মধ্য দিয়ে হচ্ছে এরকম আস্তে আস্তে করে পানি বের হচ্ছে না? এই সবুজ কালারের মতো পানিগুলো বের হচ্ছে প্রবল গতিতে, রাইট? তো এই এক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ পানি বের হচ্ছে সেটাকে পানির ফ্লাক্স বলা যায়, বা সেই জিনিসটাকে মূলত হচ্ছে ফ্লাক্স বলা হয়। যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে ওই এরিয়ার সাথে বা এরিয়া যে দিকে আছে সেই দিক বরাবর কি পরিমাণ কোনো একটা ভেক্টর রাশি বের হচ্ছে বা অতিক্রম করছে সেটাকে ফ্লাক্স বলা হয়। অর্থাৎ এক ক্ষেত্রফলে ক্ষেত্রফলে তল বরাবর বা তলের দিকে বলতে হচ্ছে ওই তলের লম্ব বরাবর বাহিরের দিকে কি পরিমাণ ভেক্টর অতিক্রম করছে, কি পরিমাণ কোন একটা ভেক্টর রাশি, যেমন এই ক্ষেত্রে এই ভেক্টরটা হচ্ছে পানির বেগ, তাই না? পরিমাণ ভেক্টর বা যে কোনো রাশি আর কি, ভেক্টর হতে পারে, স্কেলার রাশি হতে পারে, ভেক্টর অতিক্রম করছে বা যে পরিমাণ কোনো রাশি অতিক্রম করছে, কোনো রাশি অতিক্রম করছে, ঠিক আছে? অতিক্রম করছে। তো এটা তো বুঝলাম, সুন্দর কথা। কিন্তু যদি আমি হচ্ছে এটাকে এরকম করি যে কাটছি একটু বাঁকা করে, আর জিনিসটাই বাঁকা হয়ে গেছে। ধরো এটাকে একটু বাঁকা করি, এই ধরো এভাবে বাঁকা করে রাখলাম, উপরে পার্টটুকু মুছে দিই, এভাবে বাঁকা করে রাখলাম, ঠিক আছে? তাহলে এখন এরিয়াটুকু কি? এরিয়াটুকু হচ্ছে বাঁকা অংশটুকুর ক্ষেত্রফল, রাইট? এরিয়া, এটা হচ্ছে ওই এরিয়াটুকু। তাহলে এই এরিয়ার দিকটা কোন দিকে হবে? অবশ্যই এই যে যে তলটা আছে এই তলের সাথে লম্ব, অর্থাৎ এই বরাবর তলের সাথে লম্ব হইতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে এইখানে যদি আমি একটা লাইন আঁকি, তাহলে এই তলের সাথে এখানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? তলের যে লাইনটা আছে এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এই দিকটা হবে ওই এর দিক, অথবা তুমি সারফেসও বলতে পারো, সারফেসের দিক, ঠিক আছে? তাহলে এখন যদি পানিটা এখান থেকে বের হয়, যে এখান থেকে পানি বা যে কোনো একটা ভেক্টর রাশি বের হচ্ছে বা যে কোনো একটা স্কেলার রাশি অতিক্রম করতেছে, স্কেলার রাশি বলতে সেখান থেকে তাপও অতিক্রম করতে পারে, তাপ একটা এনার্জি, এক ধরনের শক্তি, রাইট? এর মধ্যে দিয়ে কিছু একটা ভেক্টর রাশি অতিক্রম করতেছে, ঠিক আছে? তো ভেক্টর রাশিটা ধরো হচ্ছে যা কিছু হতে পারে, ধরো ভি বললাম, ভেক্টর রাশি একটা যে কোনো একটা ভেক্টর অতিক্রম করতেছে। তাহলে ভেক্টরের দিক কি? এর যে দিকটা আছে সেই দিকের সাথে, ধরো ভেক্টরটা এই বরাবর অতিক্রম করতেছে, তাই না? তাহলে ভেক্টরটা ওই তলের সাথে কি একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে না? তাই না? কিন্তু কিছুক্ষণ আগে আমি ফ্লাক্সের সংজ্ঞা কি বলছি? যে তলের দিকটা যেদিকে ভেক্টরটাও সেই দিকেই বের হতে হবে, তাই না? তো ভেক্টর রাশি যেহেতু, তাহলে ভেক্টরের একটা কি আমি উপাংশ নিতে পারি ইচ্ছা করলে, তাই না? এ বরাবর আমি যদি একটা উপাংশ নিই, বা এর উপাংশ যদি আমি ভি বরাবর নিই, জিনিসটা কিরকম দেখায়? এর উপাংশ যদি ভি বরাবর নিই, তাহলে ভি বরাবর বরাবর
এ এর উপাংশ। তখন জিনিসটা কিরকম দাঁড়ায়? ভি বরাবর এ এর উপাংশ কি হবে? অবশ্যই এ cos থিটা, রাইট? এ cos থিটা। এখন আমি হচ্ছে ওই এটাকে, সরি, এটাকে হচ্ছে ভি বরাবর নিয়ে আসছি, অথবা তুমি উল্টা করে বলতে পারো ভিটাকে আমি এ বরাবরও নিয়ে যেতে পারি। যেমন এভাবে লিখতে পারি, এ বরাবর ভি এর উপাংশ। ঠিক আছে? তাহলে এটা হবে ভি cos থিটা। একই কথা ঘুরায় ফিরে। কেন একই কথা হচ্ছে? এখন ফ্লাক্সটা কি হবে? আমি ফ্লাক্স বলছিলাম যে ওই টোটাল ক্ষেত্রফল বা এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে ওই তলের দিকে কতগুলো ভেক্টর, কতটুকু ভেক্টর অতিক্রম করতেছে। ঠিক আছে? তাহলে ভি এ বরাবর যদি ভি cos থিটা পরিমাণ ভেক্টর অতিক্রম করে, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে? এ বরাবর এ এর সাথে ওইটা ভি গুণ করে দিলাম, এ ইন্টু ভি cos থিটা। অথবা তুমি যদি উল্টাভাবে বলো যে ভি বরাবর তলের ক্ষেত্রফল জানো, তাহলে এটা হবে ভি ইন্টু এ cos থিটা। ঠিক আছে? এই ঘুরাই ফিরে একই জিনিসই হচ্ছে না, তাই না? তো ফ্লাক্স বলতে বোঝাচ্ছে যে একটা একক তল না, ঠিক মানে একটা নির্দিষ্ট তলের মধ্য দিয়ে ওই তল বরাবর বা তলের দিকে কি পরিমাণ কোনো একটা ভেক্টর রাশি অতিক্রম করতেছে। এই ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স বলতে বোঝায়, আমার তো দরকার হচ্ছে তড়িৎ ফ্লাক্স নিয়ে। তড়িৎ ফ্লাক্স বলতে বোঝায়, ধরো হচ্ছে এখানে একটা তল আছে, একটা তল আঁকি। ধরো একটা এরিয়া আছে, একটা তল আছে, এই হাতে লেখা বেঁকে যাইতেছে। আচ্ছা যাই হোক, আশা করি বুঝতে পারছো। এটাও আবার বেঁকে গেছে, কাহিনী কি? মুছে দাও, বারবার বেঁকে যেতেছে। স্ট্রেট লাইন অ্যাড করা তো খুব একটা কঠিন হওয়ার কথা না। অ্যাড করলাম, ঠিক আছে? তো এটারও একটা এরিয়া আছে, এটা হচ্ছে তার এরিয়া আছে, এটাকে বাঁকা করে রাখলে আরো সুবিধা হবে। দাঁড়াও, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা এখানে এখানে লাগাই দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা একটু মুছে দিই, এই তো হয়ে গেল। ধরো হচ্ছে এই পাশে একটা এরিয়া বা একটা ধরো কাগজ রেখে দিয়েছি সামনে, ঠিক আছে? এইখান দিয়ে ধরো হচ্ছে কোনো একটা চার্জ ছিল, একটা কিউ চার্জ ছিল, এই কিউ চার্জের হচ্ছে তড়িৎ ক্ষেত্রগুলা বের হইতেছে। ঠিক আছে? এটা ভিতরেও ঢুকতে পারে, পজিটিভ চার্জ হলে বের হয়, অন্য চার্জ হলে এটা ভিতরে প্রবেশ করে। ধরো হচ্ছে তড়িৎ ক্ষেত্র বের হচ্ছে ওই কিউ চার্জ থেকে, একটা ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে। এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ অথবা এস। ঠিক আছে? এটাকে ভেক্টর কেন বলছি? কারণ হচ্ছে এই ভেক্টরের দিকটা হচ্ছে এই যে তলটা আছে, এই তলের সাথে লম্ব বরাবর বাহির দিকে, অর্থাৎ এই বরাবর। ঠিক আছে? তাহলে এই বরাবর হচ্ছে এ অথবা এস। ঠিক আছে? তাহলে এই বরাবর হচ্ছে ভেক্টরটা, ভেক্টর রাশি বা ক্ষেত্রফলের মান হচ্ছে এ ক্ষেত্রফল অথবা এস ক্ষেত্রফল, যে কোনো একটা হতে পারে। তো এই তলের মধ্যে দিয়ে দেখো ফ্লাক্স তো উপরে নিচে সব দিক দিয়ে যাচ্ছে, তাই না? নিচেও আছে, চারপাশে আরো অনেক ফ্লাক্স আছে। কিন্তু স্পেসিফিকলি ওই এক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বা যে এরিয়াটুকু আমি কল্পনা করছি বা যে জায়গাটুকু কল্পনা করছি, তার মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র পাস হচ্ছে, তার মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র পাস হচ্ছে, যেমন ই যেটা পাস হচ্ছে, ওই ই কে বলা হয় ওই তলের জন্য বা ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে? এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সটা হবে, তড়িৎ ফ্লাক্স এই ক্ষেত্রে হবে হচ্ছে ই ইন্টু এ। এই ক্ষেত্রে ই এ হইছে, ধরো এটাকে ফ্লাক্সকে হচ্ছে ফাই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? ফ্লাক্স হচ্ছে ই এ। এখানে ই ইন্টু এ করছে কারণ হচ্ছে ই এর দিকটা এ এর দিকেই আছে। ঠিক আছে? কিন্তু এই জিনিসটাকে যদি একটু বাঁকাই দিতাম, সেম জিনিসটাকে একটু কপি করে নি, দাঁড়াও, কপি করে, ঠিক আছে? এখন সেম জিনিসটাকে যদি আমি একটু বাঁকাই দিতাম, এটা তো বাঁকানি অনেক ভাষা আমার ঘুরাই ফিরে আঁকতেই হচ্ছে, দূর, কপি করে কোনো লাভ হয় নাই। এটাকে একটু মুছে, দাঁড়াও, ধরো ওই তলটাকে যদি আমি আরেকটু বাঁকায় দিতাম, ধরো তলটা এইভাবে আছে, তলটাকে একটু বাঁকায় দেই, এই নাও বাঁকায় দিলাম। ঠিক আছে? তলটাকে একটু বাঁকায় দিলাম, কিন্তু তড়িৎ ফ্লাক্সটাও একই দিকে যাচ্ছিল। এই যে কিউ ছিল, এখান থেকে তড়িৎ ফ্লাক্স ঠিক সোজাই বের হইতেছে। ঠিক আছে? এই যে উপর দিকেও কিছু যাইতেছে, মানে এই তলকে ভেদও করতেছে না, এমনও কিছু তড়িৎ ফ্লাক্স আছে যেগুলো চলে যাচ্ছে। ঠিক আছে? এখন এই তলের ওই এরিয়াটুকু তো হচ্ছে এ অথবা এস। ঠিক আছে? এবং এর তলের দিকটা কোন দিকে হবে? এই তলের সাথে লম্ব বরাবর বাহিরের দিকে। ঠিক আছে? এটা হচ্ছে এ অথবা এস এর দিক। তো এখন এর মধ্য দিয়ে সব ফ্লাক্স তো আর অতিক্রম করতেছে না, যেমন এই ফ্লাক্সটা যাচ্ছে না, এই ফ্লাক্সটা যাচ্ছে না, সরি, এই তড়িৎ ক্ষেত্র যাচ্ছে না, এই তড়িৎ ক্ষেত্র যাচ্ছে না, এগুলো কিন্তু যাচ্ছে না। ঠিক আছে? স্পেসিফিকলি কিছু পরিমাণ তড়িৎ ক্ষেত্র এই এরিয়াকে ভেদ করে বা হচ্ছে ছেদ করে চলে যাচ্ছে সামনের দিকে। ধরো হচ্ছে এই অল্পগুলা কিছু কিছু আছে যেগুলো হচ্ছে
ছেদ করে যেতে পারতেছে, সবগুলা যা পারতেছে না। তো এখানে কি, ধর হচ্ছে এখান থেকে হচ্ছে ই এর একটা পোর্শন গেছে এতটুকু, দুইটা যেহেতু সেম, মানে ফ্লাক্স তড়িৎ ক্ষেত্রে মান তো সেম, তাই না? জাস্ট হচ্ছে দূরত্ব বাড়ার সাথে সাথে হচ্ছে ওই মানটা কমতে থাকে। কিন্তু এই রিজিয়নের মধ্যে হচ্ছে ই এর মানটা তো সেমই থাকতেছে এই স্পেসের যে ডিস্টেন্সে আছে। তো ই এর মানটা পাইলাম। এখন এই ইটা একটু যদি জুম ইন করি, এই ইটা কি, এ এর যে দিকটা ছিল, এখানে যে ইটা আছে, এই যে ইটা যে যাচ্ছে এদিক দিয়ে, এই ইটা এর দিকের সাথে কি একটা অ্যাঙ্গেল তৈরি করছে না? এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলছে না? এটা হচ্ছে থিটা। তাহলে যখন হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকে, তড়িৎ ফ্লাক্স বা যেকোনো ফ্লাক্সের সংজ্ঞা ছিল যে ওই তল বরাবর কি পরিমাণ কোন একটা ভেক্টর অতিক্রম করতেছে। তাহলে হচ্ছে যে কোনো একটা বরাবর হচ্ছে আমার একটা উপাংশ নিতে হবে। ধরো আমি ই বরাবর এর উপাংশ নিলাম, তাহলে একে যদি ই বরাবর নিয়ে আসি, তাহলে কি করতে হবে? কস থিটা নিতে হবে, এ কস থিটা। তখন তড়িৎ ফ্লাক্সটা হবে, এটাকে ফাই দ্বারা প্রকাশ করে, ইকুয়ালস টু হচ্ছে ই এ কস থিটা, ই ইন্টু এ কস থিটা। ঠিক আছে, দুটা গুণ করে দিবে জাস্ট। এই জিনিসটা কি আবার ডট গুণফল না? ই ডট, ঠিক আছে? এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের সূত্র। তাহলে তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই ইকুয়ালস টু ই ইন্টু এ কস থিটা অথবা ই ডট এ। ঠিক আছে, তাহলে এটার সংজ্ঞাটা যদি লিখি, তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাটা হচ্ছে কোন তলের ক্ষেত্রফল, কোন তলের ক্ষেত্রফল এবং বা ও ওই তলের লম্ব বরাবর, তলের দিক হচ্ছে ওই তলের লম্ব বরাবর, লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রে উপাংশকে, উপাংশকে না ঠিক উপাংশের গুণফলকে, উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স বলে। সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স বলে। ঠিক আছে, সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স বলে। এই সংজ্ঞাটা একটু মুখস্থ রাখবে, এগুলো হচ্ছে সিকিউতে অনেক কাজে লাগবে। তো এখানে বলছে যে উপাংশটা কার নিচে, তড়িৎ ক্ষেত্রের উপাংশ, তাই না? কিন্তু আমরা এটা যখন ব্যাখ্যা করছিলাম তখন আমরা হচ্ছে এ এর উপাংশ নিছি ই বরাবর, যেটা ছিল এ কস থিটা, রাইট? কিন্তু আমি কিছুক্ষণ আগেও দেখাইছি যে তুমি চাই ভি বরাবর, মানে ওই ভেক্টরটা বরাবর এ এর উপাংশ নেও বা এ বরাবর ওই ভেক্টরের উপাংশ নেও, ঘুরাই ফিরে কিন্তু সূত্রের রূপ একই রকমই দাঁড়াচ্ছে, তাই না? যেন হচ্ছে সংজ্ঞা তুমি যে কোনোটার সাপেক্ষে দিতে পারো, যেটাকে হচ্ছে ফাই দ্বারা প্রকাশ করছিলাম। ফাই ইকুয়ালস হচ্ছে ই ইন্টু, মানে ই এ কস থিটা। এখানে ই হচ্ছে প্রাবল্যের মানটা, মানে একটা চার্জের জন্য বা ওই নির্দিষ্ট এলাকায় প্রাবল্যের মান। এটা হচ্ছে তলের ক্ষেত্রফলের মান, তলের ক্ষেত্রফল এর মান। আর থিটাটা হচ্ছে ই ও এ এর লম্ব বরাবর বা লম্ব দিকের সাথে বা দিকের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, থিটাটা ভালো মতো খেয়াল রাখবা। থিটাটা সবসময় হচ্ছে ওই যে তলটা আছে, তলের সাথে যে লম্বটা আছে, ওইটা কিন্তু ওই ক্ষেত্রফল বা ওই তলের দিক, তার সাথে অ্যাঙ্গেলটা হবে সবসময়। ঠিক আছে, অ্যাঙ্গেলটা সবসময় তার সাথে হবে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তবে মাঝে মধ্যে হচ্ছে ধরো এখানে এই জায়গায় যে আমি তলটা দিয়েছিলাম, একটা আয়তাকার তল, এটা ক্ষেত্রফল তো ইজিলি বের করে ফেলতে পারবা। কিন্তু যদি মাতব্বরি করে হচ্ছে ধরো এরকম উল্টাপাল্টা তল দিয়ে দিই, ধরো এরকম একটা উল্টাপাল্টা তল দিয়ে দিলাম, ঠিক আছে? এটাও একটা তল। ধরুন ওই তলটা একটু বাঁকানো আছে, এই তলের দিকটা হচ্ছে ধরো হচ্ছে এই বড় লম্ব বরাবর এই দিকে, ঠিক আছে? কিন্তু আমি হচ্ছে তড়িৎ ফ্লাক্স গুলো হচ্ছে ধরো, সরি, তড়িৎ ক্ষেত্র গুলো হচ্ছে দিতেছি আমি কোন একটা চার্জ, তার মধ্য দিয়ে হচ্ছে কিছু তড়িৎ ক্ষেত্র পাস হচ্ছে, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র পাস হচ্ছে, এটা হচ্ছে ই এর দিক আর ওটা হচ্ছে এ এর দিক, ঠিক আছে? তাদের মধ্যবর্তী কোণটা কি? থিটা, রাইট? তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তো সেই সকল ক্ষেত্রে আমরা করবোটা কি, এটা তো পুরা জিনিসটার আমরা তো ক্ষেত্রফল বের করতে পারি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওই ক্ষেত্রফল যেটা ছিল, একটা ক্ষুদ্র অংশ যদি নিই, এই একটা ধরো ক্ষুদ্র অংশ নিলাম, একটা ক্ষুদ্র অংশ নিলাম, এটার জন্য এই ক্ষুদ্র অংশের ধরো এরিয়াটুকু হচ্ছে, পুরাটার এরিয়া যদি এ হয় তাহলে ক্ষুদ্র অংশের ধরো এরিয়া হচ্ছে ডি এ,
তুমি সেটাকে ডিএসও বলতে পারো, যেটা ইচ্ছা বলো। তোমাদের বইয়ে হচ্ছে কিছু কিছু বই ডিএ দেওয়া, কিছু কিছু বই ডিএস দেওয়া, ঠিক আছে? তো বড় অংশের জন্য মানে সম্পূর্ণ অংশের জন্য সেটা যদি ফাই হয়, অর্থাৎ ই ডট এ, অথবা এটাকে আবার ই ডট এসও বলা হয়, যেটা ইচ্ছা লিখতে পারো, একই কথা। ওইটাতেও আমি লিখে দিই অর ইএস cos থিটা। ওই এস দ্বারা বোঝানো হচ্ছে ওই তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল একই কথা, ঠিক আছে? সারফেস এরিয়া। তো এখানে এ তে এরিয়া বুঝেছে, এস তে সারফেস বুঝেছে, যেটা ইচ্ছা ইউজ করতে পারো। ও ফাই এর জন্য যদি হচ্ছে ই ডট ডিএ হয়, ই তো একটা কনস্ট্যান্ট, মানে এখানে হচ্ছে ই হচ্ছে মানে অপরিবর্তনশীল বা হচ্ছে সুষমতম মানে তড়িৎ ক্ষেত্র যদি তার মধ্য দিয়ে যায়, তাহলে অল্প অংশের জন্য, এই ছোট একটা এরিয়ার জন্য সেটা হবে ধরো ডি ফাই। ওর এরিয়া ই তো হচ্ছে একটা সুষম মান, ডট হচ্ছে ডি এ, ঠিক আছে? অথবা অর তুমি এটাকে এস দ্বারাও লিখতে পারো, ডি ফাই কস্ট হচ্ছে ই ডট ডিএস, এরকম আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই ছোট এরিয়ার জন্য। এখন তুমি যদি পুরো এরিয়ার জন্য একটা স্পেসিফাইড কোনো যৌক্তিক দুইটা লিমিট নিতে পারো, এবং লিমিটটা যদি বের করতে পারো মানে বদ্ধ অঞ্চলের জন্য, এই বদ্ধ এরিয়াটুকুর জন্য, তখন টোটাল ফ্লাক্সটা হবে, টোটাল ফ্লাক্স হবে এই পুরো জিনিসটা, যে এখানে যে ইকুয়েশনটা আছে সেটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করবা, এটাকে ধরো হচ্ছে একটা বদ্ধ তলে ইন্টিগ্রেট করবা, ওই বদ্ধ তলের জন্য, ঠিক আছে? বদ্ধ তলের জন্য হচ্ছে ইন্টিগ্রেট করবা, ফাই পাবা একটা, ইকুয়ালস টু হচ্ছে ওই বদ্ধতল, বদ্ধতলের জন্য হচ্ছে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখানে এসও থাকতে পারে, অর এ, দুইটা থেকে একটা, মানে এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে বদ্ধতলের ইন্টিগ্রেশন বা ক্লোজড সারফেসের ইন্টিগ্রেশন, ঠিক আছে? হবে ই ডট ডিএস। মনে রাখবা এই নিচে যদি এস ইউজ করো এখানে হচ্ছে ডিএস বসাতে হবে, আর যদি নিচে এ ইউজ করো তাহলে এখানে ডিএ বসাতে হবে, ঠিক আছে? তো এটা কি, ডি ফাই ছিল এই ছোট অংশের জন্য, আর যদি ইন্টিগ্রেট করি বদ্ধ, এই পুরো বদ্ধ তলের জন্য যদি ইন্টিগ্রেট করি, তাহলে কি পাই যাব? টোটাল ফ্লাক্সটা পাই যাব, সেটা হচ্ছে এস ই ডট ডি এস, ঠিক আছে? এটাও হচ্ছে হচ্ছে তড়িৎ ফ্লাক্সের সূত্র। তড়িৎ ফ্লাক্স যখন হচ্ছে আইদার ফ্লাক্সটা পরিবর্তনশীল হয়, আর নয়তো হচ্ছে এরিয়াটা হচ্ছে স্পেসিফিক কোনো হচ্ছে শেপ, মানে আমাদের জানা কোনো শেপ হবে না, তখন হচ্ছে আমাদের ওই পুরো ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে হবে। তবে তোমাদের হচ্ছে ইন্টার লেভেলে যদি দেয়, তবে হচ্ছে তোমাদের ই এর জন্য হচ্ছে স্পেসিফাইড কোনো একটা ইকুয়েশন দিয়ে দিবে, মানে হচ্ছে ভেক্টর ইকুয়েশন দিয়ে দিবে, আবার ডিএস এর জন্য হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে দিবে, ভেক্টর ইকুয়েশন। তখন ডট গুণ করে তোমাদের লিমিটও দিয়ে দিবে, নয়তোবা হচ্ছে এই যে হায়ার ম্যাথে তোমরা লিমিট বের করা শিখবা হচ্ছে ইন্টিগ্রেশনে, সেখান থেকে হচ্ছে লিমিট বের করে পরে হচ্ছে ফ্লাক্সটা বের করতে হবে। তবে এগুলো হচ্ছে বোর্ড লেভেলে তেমন দেয় না, এগুলো এডমিশন লেভেলে কোয়েশ্চেন হয়ে থাকে। তো আমরা হচ্ছে আপাতত ওইদিকে যাব না। আশা করি বুঝতে পারছো। তো তড়িৎ ফ্লাক্সের দুইটা সূত্র আছে। তড়িৎ ফ্লাক্স দুইটা মানে একই সূত্রেরই দুইটা রূপ আর কি। তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস টু হচ্ছে নর্মাল যে সূত্র, যখন তুমি হচ্ছে ই এর মানটাও বের করে ফেলতে পারো, এ এর মানটাও বের করে ফেলতে পারো, তখন জাস্ট দুইটা ডট গুণফল। অথবা হচ্ছে ই ডট এস, এর পরিবর্তে এসও থাকতে পারে। এটাকে যদি ভাঙো, ই এ কস থিটা অর ই এস কস থিটা, এক কথাই। আর যখন হচ্ছে ধরো ক্ষুদ্র একটা এলাকা মানে এরিয়া হয়, নয়তো বা হচ্ছে ই যদি হচ্ছে একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র হয়, তখন ফ্লাক্সের সূত্র দ্বারা এটা হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র বলতে পারো, আর নয়তো বা হচ্ছে মানে সুষম পরিবর্তন মানে অসম, অসম এরিয়া, মানে সহজ কথা, যে মানে সিম্পল এরিয়া না, যেমন হচ্ছে সিম্পল যে শেপগুলো আছে স্কোয়ার, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল, নয়তো বা হচ্ছে সামান্তরিক, রম্বস বা হচ্ছে বৃত্ত, এরকম কোনো এরিয়া না, মানে জাস্ট হিজিবিজি কোনো একটা এরিয়া দিয়ে দিছে। নয়তো বা সেই এরিয়াটা প্যারাবলিক হইতে পারে, পরাবৃত্তাকারও হইতে পারে, এরকম পরাবৃত্তাকারও হইতে পারে। তোমাকে লিমিট বলে দিবে যে এতটুকু এরিয়ার জন্য বের করো, এটাও বলে দিতে পারে। কিংবা সেটা হচ্ছে উপবৃত্তাকারও হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে। তো এটা কি হইলো রে, চলো না কেন? আসছে আরেকটা মেসেজ, আপনার উপবৃত্তাকার হইতে পারে, তোমাকে বলতে পারে যে এতটুকু এরিয়ার মধ্যে, জাস্ট এতটুকু এরিয়ার মধ্যে হচ্ছে ফ্লাক্সটা বের করে দেখাও, এরকমও হইতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন ইউজ করে করে ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন গুলো পড়বা হায়ার ম্যাথের লাস্টের দিকে, ওইখান থেকে এই জিনিসগুলোর আইডিয়া পাবা। এটা হবে বদ্ধ ইন্টিগ্রেশন ক্লোজড সারফেসে ই ডট ডি এস, অথবা ক্লোজড সারফেসের ইন্টিগ্রেশন এ ই ডট ডি, ঠিক আছে? এই দুটাই। এবং এখান থেকে হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে
যদি আসেও তবে হচ্ছে খুব মানে ইজি ম্যাথই দিবে। ঠিক আছে? মানে হচ্ছে যে সূত্র প্রয়োগ করেই করে ফেলতে পারবে এরকম ম্যাথই দিবে। আচ্ছা, এটা যদি এককটা বের করতে হয়, চলো একক বের করি। ফাই ছিল হচ্ছে ই এ কস থিটা। ঠিক আছে? কস থিটার জন্য তো কোনো কিছু আসবে না। একক আসবে হচ্ছে এগুলোর জন্য। ই এর একক ছিল হচ্ছে নিউটন পার কুলম। আর এ এর একক ছিল কি? এস এর একক হচ্ছে মিটার স্কয়ার। ঠিক আছে? তাহলে এটার একক আসে নিউটন পার কুলম মিটার স্কয়ার। ঠিক আছে? বা নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 1। এটাও লিখতে পারো নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 1। এটাই হচ্ছে ফায়ার একক, ফ্লাক্সের একক। ঠিক আছে? চলো সামনে আগাই। ধরো তোমাকে আমি ম্যাথটাও দিয়ে দিতে পারি। একটা ম্যাথ দিয়েই চলো। ধরো হচ্ছে এটাকে পাকা লেখাটা একটা প্রবলেম। আর একটা সারফেস দিলাম। ঠিক আছে? সারফেসের এই ডাইমেনশনটা হচ্ছে বাকি গেছে। আচ্ছা, আর এখানে একটা ডাইমেনশন আছে। ধরো এটা 30 সেন্টিমিটার। আর এটা হচ্ছে ধরো বললাম 70 সেন্টিমিটার। ঠিক আছে? এটা এরিয়া আছে। এখন একটা তড়িৎ ক্ষেত্র এই দিক থেকে আসতেছে, একটা চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র আসতেছে এই দিক থেকে। এই তড়িৎ ক্ষেত্র ই এর মানটা হচ্ছে ধরো বলে দিলাম 10 নিউটন পার কুলম। ঠিক আছে? এটা যখন এখান থেকে পাস হচ্ছে, এখান থেকে তো পাস হচ্ছে রাইট, এখান থেকে কিছু তড়িৎ ক্ষেত্র পাস হইতেছে, সুন্দর কথা। এবং বলে দিলাম যে এটা হচ্ছে ধরো এই যে তলটা আছে, এই তলটা বা এরকম না বলে দাঁড়াও, কি বলা যায়, আচ্ছা এইভাবে বলে তাহলে আর একটু জটিল মানে পেঁচানো হয়ে যাবে। বললাম যে এই তল যেটা আছে, এই তল যেটা, এই তলটা হচ্ছে মানে ভূমির সাথে ধরো বললাম যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে? ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, তো আমাকে বললো যে এই তল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত, অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, এটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে? তো তড়িৎ ফ্লাক্সের সূত্র তো আমরা জানি এবং এখানে সুষম একটা তড়িৎ ক্ষেত্র দেওয়াই আছে। তো সূত্রটা আমি ইউজ করবো ফাই ইকুয়ালস টু ই এ কস থিটা অথবা ই এস কস থিটা, যেটা ইচ্ছা। ই হচ্ছে 10 দেওয়া আছে, এরিয়াটা বের করব। এরিয়া হচ্ছে 70 সেন্টিমিটার, না তাহলে এটাকে মিটার নিতে হবে। 0.7 ইন্টু ওইটা 30 সেন্টিমিটার, তাহলে 0.3 এরিয়া পেয়ে গেছে। এখন জাস্ট থিটাটা বের করা বাকি আছে। থিটাটা ছিল হচ্ছে ই এর সাথে এ এর যে অ্যাঙ্গেলটা, সেটা মানে এ এর দিকটা কোন দিকে হবে, ওই তলের সাথে লম্ব, একদম তলের সাথে লম্ব, এটা হচ্ছে এ এর দিকটা। ঠিক আছে? এবং এটাই হবে সে আমার অ্যাঙ্গেলটা। ঠিক আছে? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত একটু আন্দাজ করো থেকে। ধরো আমি এটাকে আরেকটু সহজ করে দিই। ধরো হচ্ছে এই যে এটা হচ্ছে সমান্তরাল লাইনগুলো। ঠিক আছে? এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা আছে, এই লাইনটা এই লাইনের সমান্তরাল। তাহলে এটা ভূমির সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে? ভূমির সাথে এখানে কত অ্যাঙ্গেল তৈরি করছিল? 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছিল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত তোমাদের মতে? এই থিটা অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? 60 ডিগ্রি না? কিভাবে? ধরো এটা যদি 30 ডিগ্রি হয়, হুম, আমি ধরো হচ্ছে লেজার দিয়ে দেখাই। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা, এটা আর এটা অন্য কালার দিয়ে দাও। এই যে এই ই, তাও তো হচ্ছে না। দেখি এটার ইয়া বাড়ানো যায় কি? অপোসিটি তো বাড়ানোর কোনো উপায় নাই। আচ্ছা আছে। আর একটু ঘনই করে দিই যাও। এই যে ই, এখানে, এখানে আর এখানে একটা কি জেড তৈরি হয়ে গেছে না? তাহলে এই দুইটা কি হয়ে গেল? একান্তর কোণ না? তাহলে এটা কত হবে? এই জায়গায় কি হচ্ছে? একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। আবার পুরোটা কত ছিল? পুরোটা কত ছিল? এই পুরোটা কত ছিল? পুরোটা ছিল হচ্ছে 90 ডিগ্রি, তাই না? পুরোটা যদি 90 ডিগ্রি হয়, ধরো পুরোটা, এই যে পুরোটা ছিল হচ্ছে 90 ডিগ্রি, রাইট? পুরোটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? এই থিটাটা অবশ্যই সেটা 60 ডিগ্রি হবে, রাইট? এটা হবে 60 ডিগ্রি। তার মানে থিটাটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা কত আসে? 10 ইন্টু 10 ইন্টু 0.7 ইন্টু 0.3 ইন্টু cos 60 ডিগ্রি। ঠিক আছে? আসছে হচ্ছে 1.05 এর উল্টাপাল্টা ভ্যালু দিছি আর কি। নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 1, এরকম একটা ভ্যালু আসছে।
তো আমি এই জিনিসটাকে আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি। এটা ইরেজ করাও তো একটা প্রবলেম আছে, নতুন একটা পেজে ওপেন করে ফেলি। ধরো হচ্ছে আমি তোমাদের প্রবলেমটা হবে জাস্ট অ্যাঙ্গেলটা নিয়ে, ঠিক আছে? এখানে হচ্ছে ধরো এটা কি যে হইতেছে, ধরো এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এইখানে একটা লাইন, আর এখানে একটা লাইন, ঠিক আছে? তো বললাম যে এটা ভূমির সাথে বা হচ্ছে এখানে ধরো ভূমির সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। এই বরাবর হচ্ছে ইটা যাচ্ছিল, একদম সোজা চলে যাচ্ছিল ভূমি বরাবর, ঠিক আছে? এবং এই তলের যে এরিয়ার দিকটা হচ্ছে এই তল বরাবর 90 ডিগ্রি কোণে উপরে, মানে 90 ডিগ্রি বরাবর, ঠিক আছে? তার মানে এখানে যদি আমি একটা লাইন টানি, এখানে লাইন টানলে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে দুই সাইডে, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে থিটা যেটা ছিল, থিটা কি ই এবং এ এর যে দিক আছে তার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ছিল থিটা, তাই না? এখন এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও কি 30 ডিগ্রি হবে না একান্তর কোণ ওই হিসেবে? কারণ পুরা জিনিসটাই হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো। তাহলে এটা আর এটাও কি, এই লাইন দুইটা লাইন পরস্পর সমান্তরাল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, আর এই অ্যাঙ্গেলটা কি হবে? একান্তর কোণ হওয়ার কারণে কি 30 ডিগ্রি হবে না? যেমন এই যে দেখো, এই যে লাইনটা আছে, এই যে এইখানে যে লাইনটা আছে, এই যে এই লাইনটা, বাইরের দিকে যে লাইনটা আছে, এই লাইনটা যদি এই লাইনের সমান্তরাল লাইন যদি এটা হয়, ঠিক আছে? এটা যদি একটা সমান্তরাল লাইন হয়, এই দুইটা লাইন যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এটা যদি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি হয়, অবশ্যই এটাও আনুভূমিকের সাথে 30 ডিগ্রি হবে, রাইট? যদি তাই হয়, তাহলে এই যে এখানে যে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি একান্তর কোণ। তাহলে বলো এটা কত? অবশ্যই 60 ডিগ্রি, কারণ পুরাটা ছিল 90 ডিগ্রি, তাহলে থিটাটা কত হয়ে গেছে? 60 ডিগ্রি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন আগাই, বেশি নিয়ে নিছি মনে হয়। ঠিক আছে, এখন হচ্ছে আমরা গাউসের সূত্রের দিকে যাব। গাউসের সূত্র দেখেও যদিও অনেক কঠিন মনে হয়, এখানে অনেকগুলো প্রুফও দেওয়া আছে প্রতিটা টপিকের। তবে হচ্ছে তোমার এই প্রুফগুলো তেমন কিছু কাজে লাগবে না, কারণ এই টপিক থেকে পড়ে হচ্ছে এত বেশি কঠিন কোনো কোয়েশ্চেন করেও না। জাস্ট যে সূত্রগুলো ডিরাইভ করে বের করা হয়, ওই সূত্রগুলো জাস্ট প্রয়োগ করে, মানে তুমি ডাইরেক্ট জাস্ট মান বসিয়ে হচ্ছে ম্যাথ করা করতে পারবে, এরকম টাইপেরই ম্যাথ দেয়। তবে ম্যাথ এখান থেকে আসেও না বলতে গেলে, রেয়ারলি আসে, ঠিক আছে? তো গাউসের সূত্রটা হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রে, চলতেছে তো, চলতেছে, কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বদ্ধ কল্পিত তলে, কোনো বদ্ধ কল্পিত তলের, এই কল্পিত তলটাকে বলা হয় হচ্ছে গাউসীয় তল, ঠিক আছে? গাউসীয় তল বলে এটাকে। তো কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ যে ফ্লাক্স ছিল, তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ ওই তল দ্বারা আবদ্ধ আবদ্ধ মোট তড়িতাধানের সমান। মোট তড়িতাধানের সমান, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝাচ্ছে যে ধরো একটা গোলক, ছোট একটা গোলক আছে, একটা নিরেট গোলক। এই নিরেট গোলকের মধ্যে হচ্ছে কিউ পরিমাণ চার্জ আছে, ঠিক আছে? তো গাউসের সূত্র বলে যে এই নিরেট গোলকের চারপাশে যদি আমি ধরো হচ্ছে একটা বৃত্ত কল্পনা করি, স্কোয়ার তো দেওয়ার কোনো উপায়ও নাই, দেখি দেওয়া যায় কিনা। না, কাজ করে না। আচ্ছা, যাই হোক। তো এখানে যে বস্তুটা আছে, মানে চার্জিত বস্তু আছে, তোমাকে যদি বলে কোন একটা পয়েন্টে তড়িৎ ফ্লাক্স কত, বা ওই পয়েন্টের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ ফ্লাক্স অতিক্রম করতেছে, তখন কি করব? গাউস বলে যে ওই পয়েন্টকে ধরে একটা আমি বদ্ধ তল কল্পনা করব, ঠিক আছে? একটা বদ্ধ তল কল্পনা করে ফেলছি। এটা হচ্ছে গাউসীয় তল বলা হয়। এটা কল্পিত তল আর কি, এটার কোনো অস্তিত্ব নেই, জাস্ট আমরা কাজের সুবিধার জন্য ধরে নিচ্ছি এটা হচ্ছে গাউসীয় তল। তো গাউসীয় তল কল্পনা করব, তাহলে ওই পয়েন্টে যে এরিয়া আছে, মানে যে এই পয়েন্টের যে এরিয়াটুকু আছে, তার মধ্য দিয়ে যে ফ্লাক্সটা অতিক্রম করতেছে ফাই, এই ফাইটা হবে, এই ফাইয়ের সাথে যদি আমি এপসাইলন নটটা গুণ করি, তাহলে সেটা হবে ওই তল দ্বারা আবদ্ধ মোট পরিতাপন, অর্থাৎ কিউ এর সমান, ঠিক আছে? এটা হচ্ছে গাউসের সূত্র। তো এই ফাইটা আমি ধরো হচ্ছে যে কোনো কেসের জন্য ওই ফাইয়ের সূত্রটা হয়ে যায় হচ্ছে ওই বদ্ধ তলের ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ঠিক আছে? ইকুয়ালস হচ্ছে সরি ফাই দিয়ে দিছে আবার, ইকুয়ালস হচ্ছে Q, ঠিক আছে? তোমার এটাও মনে রাখলে চলবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করবা, এটা বোর্ড লেভেলে হচ্ছে তেমন ইউজ করা হবে না। তবে দুইটা রূপে মনে রাখো, অবজেক্টিভে কাজে লাগতে পারে। এবং হচ্ছে অবশ্যই গাউসের সূত্রে যে বিবৃতিটা আছে সেটা মনে রাখবা।
তো এই সকল ম্যাথ করার সময় জাস্ট মনে রাখবা যে যত প্রবলেম গুলাই পাবো বা যত কেসই পাবো গাউসের সূত্রে, প্রত্যেকবারই হচ্ছে যে বস্তুটা আছে সেটার চারপাশে হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টগুলোতে যাতে হচ্ছে কমন একটা তড়িৎ ক্ষেত্র পাই বা সুষম তড়িৎ ক্ষেত্র পাওয়া যায় এরকম ভাবে একটা বদ্ধতল কল্পনা করে নেব। এটা এখন হয়তো বুঝতে পারবা না, সামনে আগে কয়েকটা কেস দেখাই তখন হচ্ছে ইজিলি বুঝতে পারবা। গাউসের সূত্র হচ্ছে কুলম্বের সূত্রটি বলতে পারো একটা অ্যাডভান্সড ভার্সনের মতো আর কি। গাউসের সূত্র থেকে তুমি ইচ্ছা করলে কুলম্বের সূত্র বের করতে পারবা, কুলম্বের সূত্র। আবার তুমি কুলম্বের সূত্র থেকেও গাউসের সূত্র প্রতিপাদন করতে পারবা। আমি এই ক্লাসে হচ্ছে এগুলো প্রতিপাদন কোনো কিছু দেখাবো না, কারণ এগুলো তেমন কাজে লাগেও না। ঠিক আছে? এখন গাউসের কুলম্বের সূত্রটা আমরা কি শুধু বিন্দু চার্জের ক্ষেত্রে প্রয়োগ করতে পারতাম, তাই না? বা হচ্ছে বেশি কম দূরত্বে বা অনেক বেশি দূরত্বে গেলে আবার এই জিনিসটা একটু প্রবলেম তৈরি করতো। তো কুলম্বের সূত্র আমরা বিন্দু চার্জে প্রয়োগ করতে পারতাম, কিন্তু গাউসের সূত্র আমরা বিন্দু চার্জ ছাড়াও হচ্ছে বড় বড় বস্তু যেমন হচ্ছে নিরেট বস্তুগুলা ওইগুলোর ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো। অর্থাৎ যে কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে এই সূত্রটা। ঠিক আছে? আচ্ছা, তো চলো হচ্ছে গাউসের সূত্রের কয়েকটা কেস দেখে। কেস নাম্বার ওয়ান, এটা হচ্ছে খুবই কমন, মানে কমন কেস আর কি, যে হচ্ছে অসীম দৈর্ঘ্যের, এটা অন্য কালারে দিই, গাউসের সূত্রের প্রয়োগ আর কি। কেস ওয়ান, অসীম দৈর্ঘ্যের এই নামগুলো কিন্তু মনে মনে থাকতে হবে, মানে হচ্ছে স্পেসিফিকলি এই সকল কেসের ক্ষেত্রে গাউসের সূত্র প্রতিপাদন করলে আমরা যে প্রাবল্যের সূত্রটা পাবো ওই সূত্রটা শুধুমাত্র স্পেসিফিকলি ওই কেসের জন্যই খাটবে। অসীম দৈর্ঘ্যের, অসীম দৈর্ঘ্যের একটি সরল, একটি সরল ও সুষম আহিত দণ্ডের জন্য, আহিত দণ্ডের জন্য এর নিকটে মানে ওই দণ্ডের নিকটে কোনো বিন্দুতে প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য, এখানে আমরা জাস্ট প্রাবল্য বের করতেছি কারণ তুমি প্রাবল্য থেকে ইচ্ছা করলে তড়িৎ বলও বের করতে পারবা ওই পয়েন্টে, ওই পয়েন্টে হচ্ছে বিভবও বের করতে পারবা, সবই বের করতে পারবা। ঠিক আছে? দণ্ডের জন্য এর নিকটে কোনো বিন্দুতে প্রাবল্য বা প্রাবল্যের রাশিমালা। ঠিক আছে? তো এখানে ধরো হচ্ছে যদি একটা সিলিন্ডার রাখি, মানে শেপ গুলো কিভাবে জানি ইউজ করতে ভুলেই গেছি একেবারে, ওই পাশে ছিল মনে হয়। শেপ পাইছি, সিলিন্ডার। ওকে, একটু ইয়া করি, একটু চাপায়া দিই। আরে কি হলো, বিশ্রী হয়ে যাচ্ছে, যাই হোক, নিজে এঁকে ফেলে, অসুবিধা নেই। আচ্ছা, ধরো হচ্ছে একটা সুষম ভাবে চার্জিত একটা দণ্ড আছে, সুষম ভাবে চার্জিত একটা অসীম দৈর্ঘ্যের একটা দণ্ড আছে। আরে এটা কি এঁকে ফেললাম, অসীম দৈর্ঘ্যের একটা দণ্ড আছে। ঠিক আছে? এই দণ্ডের একটা কাটা অংশ নিলাম, এটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, এটা এইদিকেও দৈর্ঘ্য অনেক বড় অনেক বড়। ঠিক আছে? তো একটা হচ্ছে সুষমভাবে চার্জিত হচ্ছে একটা দণ্ড আছে, ধরো হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত পুরো জিনিসটা, নেগেটিভ চার্জেও হইতে পারে, সেক্ষেত্রে একই জিনিসই হবে। তো আমাকে বলা হলো যে এই যেই বস্তুটা আছে ওই বস্তু থেকে হচ্ছে বা এই সুষমভাবে দণ্ডের আহিত এই দণ্ড থেকে হচ্ছে ধরো একটা স্পেসিফিক ডিস্টেন্স আর ডিস্টেন্সে তার ভরকেন্দ্র থেকে হচ্ছে আর দূরত্বে আমাকে তড়িৎ প্রাবল্য বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কি গাউসের সূত্র আমাকে কি বলছিল, যে একটা মানে সুষম একটা আহিত বস্তুর চারপাশে যদি একটা বদ্ধ তল কল্পনা করি, তাহলে ওই পয়েন্টে যে তড়িৎ ফ্লাক্সটা হবে ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আধানের সমান। আমরা ওই জিনিসটা দিয়েই হচ্ছে তড়িৎ প্রাবল্যগুলো বের করবো। তবে হচ্ছে আমি এই ক্লাসে হচ্ছে এই রিলেটেড কোনো প্রুফ দেখাবো না, আমি জাস্ট কিভাবে প্রয়োগ করবো সেই জিনিসটা একটু এক্সপ্লেন করবো। ঠিক আছে? তো বদ্ধ তল যদি আঁকতে হয় তাহলে সেই জিনিসটা ম্যাক্সিমাম টাইমে দেখবা হচ্ছে গাউসীয় তলটা ওই বস্তুর যেই আকৃতি বা শেপটা তার মতোই হয়ে থাকে। এটা ধরো একটু বেঁকে গেছে একেবারে। তো এই ক্ষেত্রে কি এই দণ্ডটা একটা সিলিন্ডার আকৃতির, তাই না? সিলিন্ডার আকৃতির একটা দণ্ড। তো এক্ষেত্রে তার যে কল্পিত তলটা সেটাও একটা সিলিন্ডারই হবে। এখানে হচ্ছে এটাকে ইয়া করলাম, এখানে হচ্ছে লাগাই দিলাম। ঠিক আছে? এই সিলিন্ডারের হাইটটা এই যতটুকু তারের যতটুকু অংশ নিয়ে আমি কাজ করতেছি তার হাইটের সমান হবে। ঠিক আছে? এটা হচ্ছে তার হাইট এইচ আর ডিস্টেন্সটা দেওয়া আছে, এই তো হয়ে গেল। তো আমাকে বললো যে ওই স্পেসিফিক পয়েন্টে এই পয়েন্টে হচ্ছে আমাকে তড়িৎ প্রাবল্যটা বের করতে হবে। তো তড়িৎ প্রাবল্য
ধরো হচ্ছে এটা কিউ চার্জের চার্জিত এবং হচ্ছে এই হাইটটা তো এইচ বললাম। তাহলে এই হাইটটা কি আবার এই দণ্ডের যতটুকু অংশ নিয়ে আমি কাজ করতেছি দণ্ডের হাইটের প্রায় সমান, প্রায় কি তারই সমান, মানে দণ্ড যতটুকু নিছি ওই যে কল্পিত তলটা নিছি এটা হচ্ছে গাউসীয় তল। গাউসীয় তল, যে গাউসীয় তলটা নিছি তার হাইটেরই সমান হবে, মানে যতটুকু চার্জের জন্য প্রভাবটা আমি চাচ্ছি ওই পয়েন্টে ঠিক ততটুকু চার্জকে ঘিরেই হচ্ছে আমি গাউসীয় তলটা কল্পনা করব। ঠিক আছে? তাহলে এখানে কি দেখো, পুরা এইচ লেন্থে একক এইচ দৈর্ঘ্যে কি কিউ পরিমাণ চার্জ আছে না? এইচ দৈর্ঘ্যে চার্জ হচ্ছে কিউ পরিমাণ, তাই না? মানে কিউ কুলম্ব। তাহলে একক দৈর্ঘ্যে চার্জ কত? কিউ বাই এইচ কুলম্ব, রাইট? এই জিনিসটাকে হচ্ছে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে একক দৈর্ঘ্যে চার্জ। একক দৈর্ঘ্যে চার্জ, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবা। তো তুমি যদি হচ্ছে এখানে এখানে টোটাল তল কিন্তু আছে বলতে গেলে, মানে দুই পাশ যদি কল্পনা করি, তা এই যে এই পাশে একটা তল আছে, ওই পাশগুলোতেও একটা তল আছে, উপরের দিকে একটা তল আছে, নিচের দিকে একটা তল আছে, ঠিক আছে? এখন উপরের দিকে যে তলগুলো আছে ওইগুলোর জন্য আমি যদি কল্পনা করি, ধরো হচ্ছে এই পয়েন্ট থেকে এখান থেকে কি প্রাবল্যগুলা ধরো জাস্ট একটা লাইন দিয়ে দেখাই, প্রাবল্যগুলা ধরো হচ্ছে এভাবে সোজা বের হয়ে যাচ্ছে, চারপাশ থেকে সোজা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রাবল্যগুলো এভাবে বের হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ধরো উপরের তলটা কল্পনা করি, উপরের তলের জন্য তলের দিকটা কি হবে? একদম তলে লম্ব বরাবর এটা হচ্ছে এর দিক। ই বের হচ্ছে এই বরাবর। ই অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তাই না? তাহলে ফ্লাক্স কত হওয়া উচিত এই পয়েন্টে? cos 90 এর মান কত? 0, তাই না? ঠিক একইভাবে নিচের প্রান্তেও হচ্ছে ফাইটা 0 হবে। মানে উপরের দিকে যে প্রান্ত আর নিচের দিকে যে প্রান্ত আছে তার জন্য হচ্ছে কোনো ফ্লাক্স আমি পাচ্ছি না। একমাত্র হচ্ছে ওই তল মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র যেটা আছে তার সাথে বা তার দিকের সাথে লম্ব বরাবর যে তলগুলো আছে তার জন্যই আমি তড়িৎ ফ্লাক্সটা পাবো। ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি ওই গাউসের সূত্রটা সলভ করি তখন হচ্ছে ই এর সূত্রটা তারা কিছুটা এরকম, ই ইকুয়ালস টু 1/2 পাই এপসাইলন নট ইন্টু কে ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই আর। ঠিক আছে? ল্যামডা ডিভাইডেড বাই আর, যেখানে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে কি কিউ বাই এইচ, বা কিউ ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা এইচ, যেটা ইচ্ছা বলতে পারো। এই ল্যামডার পরিচয় ছিল হচ্ছে একক দৈর্ঘ্যে চার্জ, এর একক হবে কুলম্ব পার মিটার, কুলম্ব মিটার ইনভার্স 1। এটা হচ্ছে ইয়ের সূত্রটা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই সূত্রটা জাস্ট মনে রাখলেই চলবে। এইখান থেকেই হচ্ছে ছোটখাটো কিছু ম্যাথ নেই যেগুলো তুমি ডাইরেক্ট সূত্র বসিয়ে হচ্ছে ম্যাথটা করে ফেলতে পারবা। তো এই রিলেটেড যদি একটা ম্যাথ করতে চাই, আচ্ছা বানাই দিই নাকি? ধরো একটা ম্যাথ করি। ধরো শূন্য স্থানে রাখা অনেক বড়, আচ্ছা ওইটা অনেক বড় মতো পেঁচানো দরকার নেই, শূন্য স্থানে রাখা ধরো হচ্ছে 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সোজা সরু তারকে সরু তারকে 20 মাইক্রোকুলম চার্জে চার্জিত করা হলো। ঠিক আছে? চার্জে চার্জিত করা হলো। এখন বলছে তারটি হতে তার হতে 3 মিলিমিটার দূরে তড়িৎ প্রাবল্য কত? এটা বের করতে বলছে। তড়িৎ প্রাবল্য কত? ঠিক আছে? এটা বের করতে বলা হয়েছে। তাহলে একটু চিন্তা করি। এখানে তারের দৈর্ঘ্যটা দেওয়া আছে, অর্থাৎ এল যেটা আছে, এল তারের দৈর্ঘ্য হচ্ছে এল দেওয়া আছে 40 সেন্টিমিটার বা হচ্ছে 0.4 মিটার। ঠিক আছে? আমি আবার দেখাইছিলাম যে এরকম সরু তারের জন্য তারের যতটুকু দৈর্ঘ্য আমি কল্পনা করব সেটা হচ্ছে ওই সিলিন্ডারের হাইটটা হবে। ঠিক আছে? তাহলে এটাকে আমি এইচ লিখতে পারি। কিউ দেওয়া আছে হচ্ছে 20 মাইক্রোকুলম, অর্থাৎ 20 × 10⁻⁶ কুলম, এবং বলা আছে যে তার হতে 3 মিলিমিটার দূরে। এখানে তার হতে আর দূরত্বে কি আমি এই ফ্লাক্সটা বের করছিলাম না বা তড়িৎ ক্ষেত্রটা বের করছিলাম না এই সূত্রটা? তার মানে এখানে যে দূরত্বটা দেওয়া আছে তার হতে এটা আসলে আর এর মান দেওয়া 3 × 10⁻³ মিটার। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে এই টাইপটা তো ছিল হচ্ছে অসীম দৈর্ঘ্যের, তাই না? অসীম দৈর্ঘ্যের থেকে ছোট একটা দৈর্ঘ্য নিয়ে নেবে। কিন্তু এখানে যে দৈর্ঘ্যটা আছে 0.4 এবং এখানে যে আর্কটা আছে 3 × 10⁻³ মিটার, এটা কিন্তু এত বড় না। মানে 0.4টা কিন্তু এই যে তারের যে দৈর্ঘ্যটা আছে এটা কিন্তু এত বড় না।
কিন্তু দেখবা হচ্ছে প্রায় সবসময় হচ্ছে ওই দৈর্ঘ্যটা মানে ওই এল দৈর্ঘ্য এবং আর দৈর্ঘ্যের মধ্যে হচ্ছে পার্থক্যটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়। যেমন এটা এল হচ্ছে সেন্টিমিটারে দেওয়া কিন্তু আর দেওয়া আছে মিলিমিটারে, মানে তফাৎটা অনেক বেশি হয় কি দূরত্বে। তবে তোমাদের লেভেলে হচ্ছে যদিও মাঝে মধ্যে দেখবা যে এল এবং আর এর দৈর্ঘ্য প্রায় সেম বা কাছাকাছি হয়ে গেছে, সেই সকল ক্ষেত্রেও হচ্ছে আমরা ওই উপরের সূত্রটা ইউজ করবো, ঠিক আছে? ওই ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করে তোমাদের বইয়ে হচ্ছে ম্যাথ করা আছে কিছু কিছু জায়গায়। তো আমরা ওই সূত্রটা ইউজ করবো যে কোনো ক্ষেত্রেই হোক। যদি লম্বা তার দেয়া দেয়, বলে যে এই পয়েন্টে বা এখানে তার তার হাতে এতটুকু দূরত্বে তড়িৎ প্রাবল্য কত, তখন আমরা উপরের সূত্রটাই ইউজ করবো। তাহলে এই কষ্ট পাইছি হচ্ছে 1/2 পাই এপসাইলন নট কে, যেহেতু শূন্য মাধ্যম দেওয়া কে এর মান 1 বসাইলাম না, ডিভাইড ইন্টু হচ্ছে ল্যামডা বাই আর। ল্যামডা আবার কি ছিল? ল্যামডা ছিল হচ্ছে কি কিউ বাই এইচ, তাই না? এরকমই তো কিছু ছিল। ল্যামডা ইকুয়ালস টু ছিল হচ্ছে কিউ বাই এইচ। এখানে একক দৈর্ঘ্যে তো কিছু দেওয়া নাই, তাহলে ল্যামডা মানটা জাস্ট বসাই দিলেই হচ্ছে, তাই না? ল্যামডা তো আর দরকার নাই, আমার জাস্ট ল্যামডার মানটা বসাই দিলেই হচ্ছে। তাহলে 1/2 ইন্টু এপসাইলন নট হচ্ছে 8.854 10⁻⁻12 ইন্টু ল্যামডার মান ছিল হচ্ছে কিউ ডিভাইডেড বাই এইচ। কিউ হচ্ছে 20 ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই এইচ হচ্ছে 0.4 ডিভাইডেড বাই আর 3 ইন্টু 10⁻⁻3। এটা ক্যালকুলেটর যদি বসাও তো টাইম লাগবে, দেখে করি। 1/2 পাই, আরে টু কি হলো, 2 পাই 8.854 10⁻⁻12 ইন্টু 20 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই হচ্ছে 0.4 ইন্টু 3 ইন্টু 10⁻⁻3। কি বেশি বড় লিখে ফেলছি না? ঠিক আছে, আনসার আসছে হচ্ছে 2.99 ইন্টু 10⁻8 নিউটন পার কুলম। ঠিক আছে, এটাই হচ্ছে আমার আনসার। তো তোমরা দেখবে হচ্ছে বইয়ে গাউসের সূত্র থেকে তেমন বেশি ম্যাথ কিছুই দেওয়া নাই বলতে গেলে, একেবারে ওই টাইপ, আলাদা কোনো টাইপই নাই বা ম্যাথও নাই। গাণিতিক পদার্থবিজ্ঞানে গেলেও হয়তো হাতে গোনা এক দুইটা ম্যাথ পাইতে পারো, তবে হচ্ছে ঘুরে ফিরে দেখবে হচ্ছে এরকম ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে ম্যাথ করা যায় এরকম ম্যাথই তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো কেস টুতে যাই। আজকে যতগুলো কেস আছে শেষ করে ফেলবো। কেস টু ধরো হচ্ছে সুষমভাবে আহিত, ধরো খুব গোলকের ক্ষেত্রে আছে, যেহেতু গোলক এত পড়ছি, সুষমভাবে আহিত গোলাকার খোলকের জন্য প্রাবল্য বের করবো। ঠিক আছে, প্রাবল্য। আচ্ছা, তাহলে গোলাকার খোলক যদি হয়, গোলাকার খোলক মানে হচ্ছে ফাঁপা গোলক আর কি। খোলক মানে হচ্ছে ফাঁপা আর কি, সহজ কথা, ফাঁপা। ঠিক আছে, ধরো এটা একটা ফাঁপা গোলক, এই গোলকটা একটা ফাঁপা গোলক। এখানে যদি আমি ভিতরেও কোনো চার্জ দিই, চার্জগুলো কি হবে, তার হচ্ছে পৃষ্ঠে এসে আস্তে আস্তে জমা হওয়া শুরু করবে। ঠিক আছে, পৃষ্ঠে এসে জমা হওয়া শুরু করলো। তো ধরো এই গোলকের ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে তোমাকে বলল যে গোলকের বাহিরের কোনো বিন্দুতে, গোলক না ঠিক এটাকে খোলকই বলা বেটার হবে, খোলকের বাহিরের কোনো বিন্দুতে তোমাকে প্রাবল্য বের করতে হবে। ঠিক আছে, গোলকের বাইরে যদি কোনো একটা পয়েন্ট নিই, ধরো এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে ধরো স্মল আর। ঠিক আছে, পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে স্মল আর। তো আমাকে বলা হলো যে ওই পি পয়েন্টে তুমি প্রাবল্যটা আমাকে বের করে দেখাও ইউজিং গাউসেস ল। ঠিক আছে, বা গাউস ফর্মুলা। তো সেই ক্ষেত্রে গাউস আমাকে কি বলছিল, গাউস মামা আমাকে বলছিল, তো একটু উপরে উঠাই, যে যেই পয়েন্টটি আমাকে ফ্লাক্স বা প্রাবল্য যেটাই হোক না কেন বের করতে বলা হয়, ওই পয়েন্টে ধরে ওই বস্তুটার প্রায় ওই বস্তুর যে আকার আছে ওই আকারেরই তুমি ধরতে পারো, বা ওই বস্তুটাকে সম্পূর্ণরূপে আবদ্ধ করে এমন একটা কল্পিত তল বা একটা হচ্ছে আনুমান একটা হচ্ছে মানে কি এটাকে বলে অদৃশ্য তল কল্পনা করে নিবা। তো সেক্ষেত্রে যেহেতু এটা গোলাকার, তাহলে আমিও সেই বদ্ধ তলটাই হচ্ছে গোলাকারটা নিব কাজের সুবিধার জন্য। ঠিক আছে, আরে কি হইতাছে এটা? আচ্ছা, কোনো মতে ধরে নিও যে এটা গোলাকার। ঠিক আছে, আমার গোলক আঁকাটা আমার জন্য খুবই কষ্টদায়ক। ধরে নিও এটা গোলক। ঠিক আছে, এটা হচ্ছে গাউসীয় তল। এটা এই জন্যই নেওয়া হয়, মানে এখানে যে বদ্ধ তলগুলো আছে এটা সুষম নেওয়া হয় সবসময়। সুষম নেওয়ার একটা কারণ হচ্ছে যে আমি এই তলে যদি এরিয়াটাও বের করতে পারলে আমি ওই এরিয়াটা নিয়ে কাজ করতে পারবো। কিন্তু ধরো যদি এইটাকে ধরে আমি এরকম উল্টাপাল্টা গাঁজাখুরি জিনিস বানাই দিই, এটা আমি তল জীবনে বের করতে পারবো? পারবো না। এই জন্য হচ্ছে একটা সুষম তল দেওয়া ধরে নেওয়া হয় আর কি, গাউসীয় তল। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে ওইটা হচ্ছে যে বস্তুর থেকে কোনো পয়েন্টে আমি প্রাবল্য বের করতে বলছি ওই বস্তুর আকারেরই হয়ে থাকে। যেমন আগেরটার ক্ষেত্রে
এই তারটা ছিল সিলিন্ডার আকৃতির। তো এগুলো মানে হচ্ছে যে কি যেন এটা বলে বদ্ধ তলটাও ছিল গোলক, সরি গোলক বলে সিলিন্ডার। তো এই কেসটা কি? এটার জন্য কিন্তু নতুন কিছু মানে গাউসের সূত্র লাগে না। আমি বলছি যে গাউসের সূত্র কুলম্বের সূত্রের একটা অ্যাডভান্সড ভার্সনের মতো তুমি চিন্তা করতে পারো। একটা গোলক মানে খোলকের ক্ষেত্রে বা ফাঁপা গোলকের ক্ষেত্রে আমরা যখন তড়িৎ প্রাবল্য পড়ছি বা প্রাবল্যের পাঠটুকু পড়ছিলাম তখন দেখছিলাম যে ফাঁপা গোলকের ক্ষেত্রে বাহিরের কোনো পয়েন্টে যদি প্রাবল্য বের করতে হয় তাহলে সূত্রের রূপটা সেমই থাকে। অর্থাৎ আমরা যে আগের সূত্রটা পড়ে আসছি সেটাই থাকবে। 1/4πε0 কে ইন্টু ধরো হচ্ছে এই চার্জটা ছিল হচ্ছে স্মল কিউ এই বললাম, ঠিক আছে? তাহলে কিউ ডিভাইডেড বাই ওই আর ডিস্টেন্স অর্থাৎ স্মল আর, ঠিক আছে? এটাই হবে। ঠিক আছে, তাহলে সামনে যাই। এটাকে কপি করে ফেলে দেখি কপি করা যায় কিনা। এটাকে কন্ট্রোল সি দিলাম, নতুন পেজে যাই। আরে প্রিভিয়াস না, নেক্সট। কন্ট্রোল ভি, হ্যাঁ পড়ছে। এখন ধরো কেসটা এমন, একটু একটু কাছে আসতেছে। এখন ধরো হচ্ছে গোলকের উপরের কোণা বা গোলকের পৃষ্ঠে, কুলেকের না গোলকের, গোলকের পৃষ্ঠের কোনো একটা পয়েন্টে আমি হচ্ছে প্রাবল্যটা বের করবো। আর কি রে, পৃষ্ঠ, ঠিক আছে? গোলকের পৃষ্ঠের কোনো পয়েন্টে। তাহলে সেই ক্ষেত্রে কি আমার যদি ধরো আহ যে গাউসীয় তলটা আছে সেটা যদি আঁকতে হয়, ওটা কি করতে হবে? গোলকের ওই পৃষ্ঠেই আঁকতে হবে, রাইট? এখন গোলকের পৃষ্ঠে গাউসীয় তল আঁকা যে কথা, আর গোলকের পৃষ্ঠটাও কি একই জিনিস না? ঘুরাই ফিরে ধরো এটাকে একটু মোটা করি, এই যে এটার পৃষ্ঠে আঁকতেছি না, না অন্য কালারতেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দিয়ে দেখি দাও, না এটা বোঝা যায়। ধরো গোলকের পৃষ্ঠটাতেই আঁকলি, ধরো কোনো মতে আগে, ঠিক আছে? বুঝে নিও। ধরো গোলকের পৃষ্ঠে আমি আঁকলাম, তার মানে কি হলো? গোলকের পৃষ্ঠ এবং হচ্ছে যে গোলকটা ছিল মানে গোলকের নিজের পৃষ্ঠ আর যে গাউসীয় তলের পৃষ্ঠ দুটো কি সেম হয়ে গেল না? রাইট? তাহলে আমাকে এখন কাজ করতে হবে কি, যে ওই গাউসীয় তলে মানে হচ্ছে গাউসীয় তলটা আবার কি গোলকের পৃষ্ঠতে ঘুরে ফিরে, রাইট? তার মানে পয়েন্টটা এখন চেঞ্জ হয়ে কোথায় গেছে? গোলকের পৃষ্ঠে চলে গেছে। এটা সরাই দিই, ডিলিট, এটা মানে ডিলিট গেল। তাহলে এখন হচ্ছে পয়েন্টটা চলে আসে ডাইরেক্ট হচ্ছে গোলকের পৃষ্ঠে। এখান থেকে তার ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর, পয়েন্ট হচ্ছে পি। তো ওই পি পয়েন্টে যদি আমার প্রাবল্য বের করতে হয়, অর্থাৎ ইপি যদি বের করি, এই পি তোমার দেওয়ার কোনো প্রয়োজন, আমি জাস্ট বোঝানোর জন্য যে আমি পি পয়েন্টে বের করতেছি এই জন্য দিয়েছি, ঠিক আছে? তাহলে 1/4πε0 ইন্টু কে, ইন্টু কি হবে? কিউ ডিভাইডেড বাই স্মল আর। এই ক্ষেত্রে দেখো যখন বস্তুটা গোলকের পৃষ্ঠে চলে আসছে তখন আরটা কি ওই গোলকের ব্যাসার্ধের সমান হয়ে গেছে, রাইট? তখন এই কেপি স্মল আর এর পরিবর্তে ক্যাপিটাল আর দিয়ে দিতে পারে, যেখানে এটা হচ্ছে খোলকের ব্যাসার্ধ, খোলকের ব্যাসার্ধ, ঠিক আছে? এটা ইজি ছিল, একদম ঠিক আগের কেস গুলোর মতো, ঠিক আছে? এই যে শুরু থেকে আমরা যে খোলক পইরে আসছিলাম প্রাবল্যের ক্ষেত্রে ওইটা। এখন ধরো যদি খোলকের ভেতরের, খোলকের অভ্যন্তরে যদি চলে যায় বা ভেতরে চলে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে যে স্মল আরটা আছে এটার মানটা হচ্ছে ক্যাপিটাল আর থেকেও ছোট। এই ক্ষেত্রে ছিল স্মল আরটা ক্যাপিটাল আর এর সমান, আর আগের ক্ষেত্রে ছিল হচ্ছে স্মল আরটা ক্যাপিটাল আর থেকে বড়, রাইট? তো খোলকের ভেতরে যদি চলে আসি, খোলকের ভেতরে চলে আসলে ধরো হচ্ছে এটা হচ্ছে এই খোলকটা ছিল, সেটা ভালো হয়ে গেছে কেমনে জানি, চার্জগুলো সব ছিল হচ্ছে পৃষ্ঠের মধ্যে, ঠিক আছে? স্মল কিউ চার্জ ছিল ধরো, এটার ব্যাসার্ধ ছিল হচ্ছে ক্যাপিটাল আর। এখন খোলকের ভেতরের কোনো একটা পয়েন্ট, ধরো হচ্ছে এই পয়েন্ট নিলাম, এই যে একটা পয়েন্ট নিলাম। তো এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্সটাকে আমি স্মল আর ধরলাম। তাহলে এখন হচ্ছে গাউসীয় তল যদি আঁকতে হয় অবশ্যই ওই পয়েন্টকে ধরে আঁকতে হবে। তাহলে ওই পয়েন্টকে ধরে যদি আঁকি গাউসীয় তলটা, তাহলে তলটা কি এই যে এরকম দেখাবে, রাইট? এরকম দেখানো উচিত, তাই না? এখন আমরা যখন গাউসের সূত্র পড়ছিলাম, গাউসের সূত্র কি বলছিল যে ওই সূত্রটা প্রয়োগ করতে হলে যে বদ্ধ তলটা নিচ্ছে তার ভেতরে হচ্ছে ওই চার্জটা থাকতে হবে, রাইট? কিন্তু যখন হচ্ছে আমরা খোলকের অভ্যন্তরে চলে গেছি তখন কি চার্জগুলো কিন্তু ওই গাউসীয় তলের ভিতরে নাই, মানে ওই গাউসীয় তলের ভিতরে কোনো চার্জই নাই। অর্থাৎ ধরো যদি আমরা গাউসের সূত্রটা ইউজ করি যে এপসাইলন ইন্টু ফাই ইকুয়ালস টু হচ্ছে কিউ, এই ক্ষেত্রে কিউ এর মানটা কি? ওই গোলকের ভিতরে বা ওই যে গাউসীয় তলটা আছে, গাউসীয় তল, ওই গাউসীয় তলের ভিতরে যে চার্জটা আছে সেই চার্জের মান কত? জিরো না? তার মানে এই ক্ষেত্রে ফাইটা কি আসতেছে? জিরো আসতেছে। আবার ফাই কি ছিল? ই ইন্টু এ ইন্টু কস থিটা, রাইট? এটাও সমান জিরো আসতেছে। যদি জিরো আসে, এখন ক্ষেত্রফল তো আর জিরো হইতে পারে না, তাই না? আর কস থিটা, থিটা এখানে থিটার মান কত ছিল? একটা গোলকের ক্ষেত্রে ধরো হচ্ছে গোলকের একটা যদি পৃষ্ঠ বলে, এখান থেকে ধরো যদি ফ্লাক্সটা বের হয়, গোলকের যে ওই পয়েন্ট আছে, আমি যদি একটু জুম ইন করি, এই যে ওই পয়েন্ট আছে, ওই পয়েন্টে যে তলটা আছে মানে যে অংশটুকু আছে এর ক্ষেত্রফলটা হবে ওই তল বরাবর বাহিরের দিকে। অর্থাৎ এ এবং ই এর দিকটা সবসময় হচ্ছে জিরো ডিগ্রি হয় আর কি।
তাহলে সেই ক্ষেত্রে এও 0 হলো না, cos থিটাও হচ্ছে 0 হলো না। তাহলে 0 আসলে কে হইছে? E0। ঠিক আছে? তাহলে এখানে আসলে ইটা 0 ছিল। বা তুমি হচ্ছে এটাকে এত ঘুরায় পেঁচায় না করেও ইচ্ছা করলে নরমাল যে সূত্র ছিল সেটাতেও বলতে পারো। যেমন যেমন হচ্ছে ই আমরা জানি কি 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কি কিউ বাই এক্ষেত্রে আর স্মল আর হবে, কারণ হচ্ছে এক্ষেত্রে আর এর মানটা ক্যাপিটাল আর থেকে ছোট, তো তার সমান হবে না। এখন কিউ এর মানটা কি? এই তলের ভিতরে কোনো চার্জ আছে? নাই। তাহলে গাউসের সূত্র অনুসারে এক্ষেত্রে কিউ এর মানটা 0। তাহলে যদি 0 হয় তাহলে ই এর মানটাও কি হবে? 0 নিউটন পার কুলম্ব। ঠিক আছে? এই ম্যাথগুলো আমি আগেও দেখেছি, এই রিলেটেড ম্যাথ, তো এগুলো পারবো আশা করি। তো সামনে যাই। এখন হচ্ছে ধরো কেস 3। এটা হচ্ছে সুষমভাবে আহিত নিরেট গোলক। এখন অতক্ষণ গোলক ছিল, এখন নিরেট গোলক। ঠিক আছে? নিরেট গোলকের জন্য ধরো নিরেট গোলক ধরে আনি, এটাই ধরো নিরেট গোলক। ঠিক আছে? এটা হচ্ছে নিরেট গোলক। এই নিরেট গোলকের ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে? এখন ধরো সেম কেসগুলো গোলকের ক্ষেত্রে যেটা ছিল সেম কেসগুলো এখানে খাটাবো, যে গোলকের বাহিরের কোনো বিন্দুতে, গোলকের বাহিরে, অর্থাৎ এই ক্ষেত্রে ওই পয়েন্টে যে ডিস্টেন্স অর্থাৎ আর এর মানটা ক্যাপিটাল আর থেকে অবশ্যই বড় হবে। ঠিক আছে? এটাকে দইরা নিচেই নামাতে হইবে বারবার, কিছু করার নাই। ধরছি, নামাইছি, হয়ে গেছে। তো বাইরের যদি কোনো একটা পয়েন্ট নিই, পি পয়েন্ট নিলাম, ওই পয়েন্টের ডিস্টেন্সটা যদি স্মল আর হয়, তাহলে যদি আমার গাউসের সূত্র প্রয়োগ করতে হয় ওই পয়েন্টকে ধরে বা পয়েন্ট দিয়ে যায় এমন একটা কল্পিত তল আমাকে হচ্ছে কল্পনা করে নিতে হবে। নিলাম। ঠিক আছে? ধরে নেওয়া হচ্ছে এটা গোলাকার। গোলাকার হয়েছে না, যদি এটা ডিম কিসের মতো হয়েছে নিজেও বলতে পারি না। যাই হোক, এটা হচ্ছে গাউসীয় তল। গাউসীয় তল। ঠিক আছে? গাউসীয় তল। তাহলে আমরা তো জানি হচ্ছে যখন মানে খোলক যখন পড়ছিলাম বা যে ফাঁপা গোলক পড়ছিলাম তখন দেখছিলাম চার্জগুলো হচ্ছে বাইরে মানে পৃষ্ঠে চলে আসছিল। এই ক্ষেত্রে পৃষ্ঠে চলে আসবে, কিন্তু তবু ভিতরে কিছু ম্যাটেরিয়াল থাকার কারণে কিছু কিছু চার্জ হচ্ছে, কিছু পরিমাণ চার্জ ওই ভিতরেও থাকবে। এটা চার্জের কোয়ান্টিটির উপর নির্ভর করে। তবে সবসময় যেহেতু সুষমভাবে বিস্তৃত, তার মানে ধরে নিতে হবে যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চার্জের ঘনত্বটা সেম। ঠিক আছে? তার মানে গোলকের ভিতরেও আছে, কারণ ভিতরে কেন থাকতেছে? কারণ ভিতরে কিছু উপাদান আছে, ম্যাটেরিয়াল আছে, যেহেতু এটা নিরে। তো সেখানে হচ্ছে চার্জকে ধরে রাখার মতো হচ্ছে একটা পরিস্থিতি আছে। এজন্য ভিতরেও এখন চার্জ থাকবে, বাইরেও থাকবে, ভিতরেও থাকবে। তো এই কেসটা কি? একটা গোলকের বাইরের কোনো পয়েন্টে প্রাবল্য নির্ণয়ের মতো, তাই না? তাহলে এই ক্ষেত্রে প্রাবল্যের সূত্র কিরকম ছিল? 1/4 পাই এপসাইলন নট। একদম ওই আগের কেসটা আমি বলছি, এখানে সূত্র দেখে মনে হইতেছে যে গাউসের সূত্র ইউজ করতে পারছি না। কিন্তু এই গাউসের সূত্র হচ্ছে ওই কুলম্বের সূত্রেরই একটা জাস্ট অ্যাডভান্সড ভার্সন, আর কিছু না। ঘুরাই ফিরে তুমি হচ্ছে ওই একই ধরনের সূত্রই ফেরত পাবা। সূত্রের কোনো ব্যতিক্রম ঘটবে না। ঠিক আছে? ডিভাইডেড ইনটু হচ্ছে কিউ। ধরো চার্জগুলো কিউ ছিল, কিউ ডিভাইডেড বাই কি হবে? আচ্ছা, একটু ভুল করে আসছি এই পর্যন্ত, এটা আসলে আর স্কোয়ার হবে সবগুলোতে। প্রাবল্য সূত্রে প্যাচ লেগে গেছে। আচ্ছা, এগুলো সবগুলোই আর স্কোয়ার। এটা ল্যামডা বাই আরই মনে হয়, এটা ল্যামডা বাই আরই হবে, এটার মধ্যে স্কোয়ার হবে না। বাকিগুলোতে ঠিকই স্কোয়ার হবে। জাস্ট এটা ঠিক ছিল, বাকিগুলোর ক্ষেত্রে স্কোয়ার হবে, যেহেতু নর্মাল সূত্রটাই আগের মতো, এখানে কোনো চেঞ্জ হয় নাই। এটাতেও স্কোয়ার হবে। ঠিক আছে? সরি ফর দ্য মিস্টেক। আচ্ছা, তো ই পেলাম। এটাই হচ্ছে তার সূত্র আর কি। এটাই হচ্ছে ওই স্পেসিফিক পয়েন্টে প্রাবল্যের সূত্র, অর্থাৎ ইপি আর কি, যেটাই বলো। এখন ধরো আরেকটু ভিতরে যেতে থাকি, গোলকের পৃষ্ঠে। এটাও কিন্তু কোনো পরিবর্তন নেই, আগের মতোই। গোলকের পৃষ্ঠে, গোলকের পৃষ্ঠে যদি আসি, আচ্ছা ওটাকে আবার ধইরে নামাই, টান ধরে এটাকে নামাই, নামাইলাম, একটু বড়ও করলাম। গোলকের পৃষ্ঠে যখন চলে আসে তখন কি আর এর মানটা ক্যাপিটাল আর এর সমান হয়ে যাবে, রাইট? তাহলে এটা হচ্ছে ধরো 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 এটা হচ্ছে আর, এটা হচ্ছে তার ব্যাসার্ধ হচ্ছে আর, এবং বললাম যে গোলকের পৃষ্ঠেই আছে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টেই আমি স্মল আর নিলাম, রাইট? তাহলে এখন যেহেতু গোলকের পৃষ্ঠে, আচ্ছা যে বল কমপ্লেন করার আগে আমি প্লাস চিহ্নগুলো দিয়ে দিই, চার্জগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে পৃষ্ঠেও কিছু চার্জ আছে, রাইট? পৃষ্ঠের উপরে কিছু চার্জ আছে। এখন আমার যদি ওই আর পয়েন্টে গাউসীয় তল আঁকতে হয়, তাহলে কি একদম ঠিক পৃষ্ঠ দিয়ে যাবে না ওই তলটা? এটাকে আমি যদি ঘুরাই, ঘুরে যা ঘুরে যা ঘুরে যা, তাও ওই তো না, জানি উল্টাপাল্টাই হইব। যাই হোক, তো ধরো হচ্ছে এই হলুদ প্রান্তটা হচ্ছে ওই গাউসীয় তল। তার মানে এই জিনিসটা কিরকম হইলো?
যে গোলকের পৃষ্ঠে গাউসীয় তল কল্পনা করা যে কথা, আর গোলকের পৃষ্ঠটাও কি একই কথা হয়ে গেল না? ২ টা তল তো সেমই হয়ে গেল। তার মানে এই কেসটা আসলে এরকম যে একটা তোমার কাছে গোলক আছে, গোলকের পৃষ্ঠের কোনো পয়েন্টে প্রাবল্য বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে প্রাবল্যের নরমাল সূত্রটাই তো আমরা জানি, এবং এই সূত্রের রূপটাও এখানে যদি ধরো ওই যে একটা ইন্টিগ্রেশন ছিল ভয়ানক, কিউ সরি এপসাইলন নট ইন্টু ফাই ইকুয়ালস টু ছিল কি কিউ, পরে এপসাইলন নট ইন্টু বদ্ধ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু কি কিউ, রাইট? তুমি হচ্ছে এই ধরনের প্রত্যেকটা যতগুলো উদাহরণ দিয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে এই ইকুয়েশনটা তুমি সলভ করতে যদি পারো, প্রত্যেকবারে আমি যে ইকুয়েশনগুলো তোমাকে সলভ মানে আনসারটা দিছি বা সূত্রগুলো দিছি, এই সূত্রগুলাই পাবা। আমি হুদাগামে টাইম ওয়েস্ট করতেছি না, কারণ এগুলো কোথাও আসে না, পরীক্ষায় তেমন প্রুফ করতে আসেও না, এক দুইটা আসলে ওটা স্কিপ দেওয়া যায়। তো এটাতে টাইম ওয়েস্ট করলাম না। তাহলে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কি হবে, কিউ তো আছে, সুন্দর কথা, এখন কি পৃষ্ঠে না, তাহলে এটা হবে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হচ্ছে তার সূত্রটা, এটা মনে রাখলেই চলবে। ৩ নাম্বার, এখন হচ্ছে মেইন খেলা এই জায়গায় যেটার মধ্যে পার্থক্যটা তৈরি হয় গোলকের ভেতরে, অর্থাৎ এই ক্ষেত্রে স্মল আর এর মানটা কি হবে, ক্যাপিটাল আর থেকে কি আর অবশ্যই ছোট হবে পুইটটা। তো ধরে আনি এটারে, আমি একটু বড় করে রাখতে দেবো। আরে ধর না, ধরা হয়েছে, আনলাম। এখন নর্মালি হচ্ছে চারপাশে তো চার্জ আছেই, আছে, সুন্দর কথা, ভেতরেও চার্জ আছে, রাইট? সুষম যেহেতু বললো, ভেতরেও ছড়ায় ছিটায় আছে। দিলাম দিলাম সুন্দর করে আরো আঁকি, এই যে ধরো রাখলাম, ঠিক আছে? এখন এটার কেন্দ্র থেকে এটা হচ্ছে আর, রাইট? তোমাকে বলল যে এটার অভ্যন্তরে কোনো একটা পয়েন্ট ধরো, ঠিক আছে ধরলাম। এইখান থেকে তার ডিস্টেন্সটা ধরো হচ্ছে আর, তাও ধরলাম, অসুবিধা নাই। এখন কি করব, গাউসের সূত্র খাটাইতে হলে অবশ্যই ওই পয়েন্টকে ধরে একটা হচ্ছে গাউসীয় তল কল্পনা করতে, আরে কি আঁকছি রে বাবা, গাউসীয় তল কল্পনা করতে হবে। আচ্ছা ধরো এটা হচ্ছে গাউসীয় তলটা, গোলকটা, ঠিক আছে? এটা গোলক ধরে নাও, আল্লাহর ওয়াস্তে ধরে নাও। আচ্ছা, তো এটা হচ্ছে গাউসীয় তলটা, এটা হচ্ছে গাউসীয় তল, ঠিক আছে? এখন মজার ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যখন হচ্ছে খোলক করছিলাম, খোলকের ভিতরে কিন্তু কোনো চার্জ ছিল না, যার কারণে ইজিলি আমি হচ্ছে 0 নিউটন পার কুলম্ব দিয়ে দিতে পারছিলাম। কিন্তু যখন গোলক হয়েছে, নিরেট গোলক, আমি যদিও হচ্ছে গোলকের ভিতরে চলে গেছে, কিন্তু এখন কি গোলকের ভেতরেও কি চার্জ আছে না বাস্তবে? ভিতরে তো অবশ্যই চার্জ আছে, রাইট? তাহলে এখন অবশ্যই এই পয়েন্টের জন্য আমি একটা তড়িৎ প্রাবল্য পাবো, এটা আর জিরো হবে না। এখন এখানে আরেকটা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে যে তুমি হচ্ছে পরিধি থেকে যখনই ভেতরে চলে আসছো, এই চার্জটা তো সুষমভাবে বিস্তৃত ছিল, মানে সব চার্জ একটা পয়েন্টে ছিল না। এই মাঝখানে হচ্ছে কি চার্জের পরিমাণ ভিতরে যখন আসছে, চার্জের পরিমাণটা কি কমে গেছে না ওই এরিয়াটুকুর জন্য? মানে এই যে এইটুকু জায়গার জন্য কি চার্জের পরিমাণ মেইন চার্জের থেকে কি কমে গেছে না? এই ক্ষেত্রে কিন্তু আর তুমি তখন হচ্ছে কুলম্বের সূত্র ইউজ করলে তুমি হচ্ছে প্রাবল্যটা বের করতে পারবে না। এই ক্ষেত্রেই আসে হচ্ছে গাউস বাবা। গাউস বাবাজি হচ্ছে এই জিনিসটাগুলো সলভ করে দিছিল, তাই না? তো তার ওই সূত্রটা যদি ইউজ করি, তাহলে একটা খুবই বিদঘুটে সূত্র আসে, কিন্তু মনে রাখা ততও কঠিন না আসলে, দেখেই বুঝবা। ধরো তার চার্জ হচ্ছে কিউ, ঠিক আছে? তো আমি ওই স্পেসিফিক গাউসীয় তলের জন্য যদি ওই তলের সাথে কিউ একটা সম্পর্ক বের করি, তখন ওই স্পেসিফিক পয়েন্টে, অর্থাৎ ধরো হচ্ছে এটা পি পয়েন্টটা ধরলাম, ওই স্পেসিফিক পয়েন্টে ই এর মানটা আসে, আন্দাজ করতে পারবা কিরকম হবে? মাথাটা একদম নষ্ট করার মতো হবে, দেখবা ওইটা আসবে হচ্ছে কিউ বাই 4 পাই এফসাইলন নট ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর কিউ, ঠিক আছে? স্মল আর বাই ক্যাপিটাল আর কিউ, ঠিক আছে? এটা হচ্ছে তখন ওই স্পেসিফিক কেসে প্রাবল্যের সূত্র। দেখো এখানে কিন্তু একক চেঞ্জ হয় না, এখানে আর বাই আর কিউব ঠিকই থাকতেছে, কিন্তু একক থাকতেছে হচ্ছে নিউটন পার কুলম্বই। এখানে এককের কোনো চেঞ্জ হবে না। এখানে আর হচ্ছে ওই মানে গোলকের কেন্দ্র থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, আর ক্যাপিটাল আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, ওই ঘুরে ফিরে একই জিনিস আর কি। অলরাইট, তো আশা করি বুঝতে পারছো এই তিনটা কেসের জন্য, তিনটা স্পেসিফিক কেসের জন্য, যদিও গোলক আর খোলকের ক্ষেত্রে ফার্স্ট দুইটা কেস সেমই ছিল, জাস্ট এই কেসে আইসাই হচ্ছে দুইটা আলাদা হয়ে গেছে আর কিছু না, ঠিক আছে? তোমাদের হচ্ছে কোয়েশ্চেন যখন থাকে, এখান থেকে যদি কোয়েশ্চেন দেয়, তাহলে দিলে দেখবা যে তোমাকে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, ধরো নিরেট গোলকই হলো, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে বলবে যে ওই কেন্দ্র থেকে আর এর বিভিন্ন মান দেওয়া আছে, কিছু মান দেখবা হচ্ছে ক্যাপিটাল আর থেকে ছোট, কিছু দেখবা সমান, কিছু দেখবা বড়। তো ঘুরে ফিরে এই তিনটা কেসের মধ্যেই ঘুরবে, ঘুরে ঘুরে বলবে যে ওই দূরত্বে হচ্ছে প্রাবল্য বের করা। তখন তোমার হচ্ছে আর স্মল আর এর সাথে ক্যাপিটাল আর এর যে সম্পর্কটা আছে সেটা বুঝে বুঝে হচ্ছে ম্যাথগুলা করতে হবে, ঠিক আছে? আচ্ছা আগায় যাই। তো এর মানে কেস 3 ছিল, এটা কেস 4, তাই না? কেস 4, কেস 4টা একটু জঘন্য ওয়ার্ড। অসীম বিস্তৃতির মানে অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম বিস্তৃতির
একটি চার্জিত একটি আরে কি রে একটি চার্জিত হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে, একটি চার্জিত অপরিবাহী অপরিবাহী পাতের নিকটে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? মানে এই কেসগুলো তুমি হচ্ছে আমরা যে সমান্তরাল ধারক পড়ছিলাম না, এই যে এরকম দেখতে সমান্তরাল ধারকগুলা, সমান্তরাল পাত ধারক, এখানেও আরেকটা পাত ছিল, এখানেও একটা পাত ছিল, তাই না? এটা আবার 3D পাত, যদি এগুলো সব 3 ডাইমেনশনাল পাত, এটা আঁকাটাই বড় মুশকিল। ধরো কোনো মতে আঁকি আঁকি, আঁকা তো হচ্ছে না, কি ঘোড়ার ডিম আঁকছে নিজেও জানি না। আচ্ছা যাই হোক, তো এখানে আর এখানে দিলাম লাগা। মানে এরকম যে পাতগুলো আছে, যখন আমরা ধারক পড়ছিলাম এই দুইটা পাত কি ছিল, পরস্পরের সাথে হচ্ছে একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড ছিল এবং মাঝখানে হচ্ছে একটা অন্তরক মাধ্যম ছিল, মাঝখানে একটা কে মাধ্যম ছিল, তাই না? তো কি ঘটতো, চার্জগুলো হচ্ছে এই পাতগুলোতে এসে জমা হতো। তো এই পাতগুলো কি চার্জিত হয়ে গেছে না? এখন মজার ব্যাপারটা কি, এই পাতগুলা থেকে একটা পাত থেকে আরেকটা পাতে কি চার্জ প্রবাহ হইতে পারতেছে? হইতে পারতেছে না কিন্তু। তার মানে পাতগুলো ঠিকই চার্জিত হয়েছে কিন্তু সেটার পরিবাহী হচ্ছে না বা পরিবহন করতেছে না। এই জন্য এই ধরনের পাতগুলোকে বলা হয় হচ্ছে চার্জিত কিন্তু অপরিবাহী। ঠিক আছে? এটা তারা এটাই বুঝাইছে মূলত। মানে বুঝতে পারতেছো যে এই স্পেসিফিক কেসটা হচ্ছে ওই যে ধারকের মাঝখানে কোনো পয়েন্টে প্রাবল্য বের করার জন্য আমরা ইউজ করবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তো ধরো হচ্ছে পাতটা যে কোনো শেপেরই হতে পারে। আমি জাস্ট 2D ডায়াগ্রামটা আঁকতেছি। এই নাও 2D টা আঁকি কোনো মতে। এটা তো সুন্দর হয়ে গেছে, দেখা যায়। যাই হোক, প্লাস চার্জে চার্জিত, মাইনাস চার্জও হইতে পারে, যেটা মন চায় সেটা দিতে পারো। ঠিক আছে? এবং এটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, এখানে বিস্তৃত, এখানে বিস্তৃত, এখানে বিস্তৃত, এখানে বিস্তৃত। ঠিক আছে? সব থেকে বিস্তৃত। এখন তোমাকে বললো যে এই পাথ থেকে একটা স্পেসিফিক ডিস্টেন্সে, অর্থাৎ হচ্ছে একটা স্পেসিফিক দূরত্বে, যেমন আর দূরত্ব, এই পাথ থেকে হচ্ছে ওর দূরত্বটা হচ্ছে আর, ওই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে, এই পি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে আর। ঠিক আছে? ওই পয়েন্টে তোমাকে হচ্ছে তড়িৎ প্রবাহ বের করতে বলা হলো। এক্ষেত্রে একটা প্রবলেম হয় কি, যে আমরা এই পর্যন্ত যতগুলা গাউসীয় তল পড়ছি সবগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বস্তুগুলো সমান ছিল। কারণ এই ক্ষেত্রে যদি ধরো গাউসীয় তল আঁকতে চাই, গাউসীয় তলটা যদি তার সমান করে রাখি, দেখো তো কিরকম হওয়া উচিত। ধরো এভাবে আঁকলাম, এটাকে আবদ্ধ করলাম, এভাবে আঁকলাম, এটাকে আবদ্ধ করলাম, 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 এই যে কিছুটা এরকম হয়ে যাচ্ছে, রাইট? এই যে এরকম হয়ে যাইতেছে। এটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা ডাইমেনশন হচ্ছে বের করা একটা ঝামেলা। আবার হচ্ছে এটা অনেক বিস্তৃত আছে, তাই না? আবার হচ্ছে প্যারামিটারটাও বেড়ে যাবে এক্ষেত্রে। তো সেক্ষেত্রে কাজের সুবিধার জন্য আমরা কি করব, ওইটাকেই ধরবো, তবে প্যারামিটার কমানোর জন্য কি করব, যে আমরা আরটাকে ওই রকম ডিস্টেন্স না ধরে, এটা যে কোনো ডিস্টেন্সই হোক না কেন, আমরা আরটাকে ধরবো হচ্ছে ওই যে, মানে তলটা যে আছে, আর ওটাকে মুছি, রে মুছলে তো নষ্ট হয়ে যাবে, একটু ছোট করে দাও। এই যে তলটা যে আছে, আমি চিন্তা মানে ম্যাথটা এইভাবে করবো যে ওই তলের সাপেক্ষে, ওই তলের এরিয়াটার দিক কোন দিকে, তলের দিকটা কি এই দিক বরাবর না, এরিয়ার দিকটা? তো ওই এরিয়ার সাপেক্ষে উপরে বা নিচে যে কোনো একটা পয়েন্ট, ধরো হচ্ছে বললো যে এই পয়েন্টে, ঠিক আছে, যে কোনো পয়েন্ট আছে, ধরো এখানে একটা পয়েন্ট আছে, তো আমি করবো কি এরিয়া থেকে তার পয়েন্টের ডিস্টেন্সটা নিব আর। ঠিক আছে? তো আমি ওই পয়েন্ট যদি নিছি, ওই পয়েন্টে যদি বের করতে বলে, তো আমি এই ক্ষেত্রে কি করবো, এই ক্ষেত্রে হচ্ছে তলটা ধরা হয়, এটাকে ধরে একটা সিলিন্ডার বানায় ফেলবা। ঠিক আছে? এটাকে ধরে সিলিন্ডারটা বানায় ফেললাম, এই তো সিলিন্ডার হয়ে গেল। তো এখানে আর বলতে বোঝানো হচ্ছে যে ওই যে তলে যে দিকটা আছে, ওই তলের যে এরিয়ার দিকটা, ওই দিকের দিক থেকে হচ্ছে ওই পয়েন্টটা কতটুকু ডিস্টেন্স আছে, সেটা হচ্ছে ওই আর ডিস্টেন্সটা। একে ধরে একটু সামনে আনি, এই তো সুন্দর হয়ে গেছে। ঠিক আছে? আরে এ কি হয়ে গেল, তিরিং বিরিং শুরু। হুম, ঠিক আছে, যদি বেঁকে গেছে একটু সোজা করে রাখার চেষ্টা করবো আর কি। যাই হোক, এটা চার্জ ছিল হচ্ছে কিউ, আর হচ্ছে ওই স্পেসিফিক পয়েন্টের মানে এক ক্ষেত্রফল থেকে ডিস্টেন্স হচ্ছে আর। আচ্ছা, জুম ইন করি, এই এখান থেকে এটা যে সোজা হওয়া উচিত ছিল, আচ্ছা যাই হোক বেঁকে গেছে, কিছু করার নাই। এই এ থেকে এই ডিস্টেন্সে যদি আর হয়, এই পয়েন্ট থেকে মানে হচ্ছে তলের উপরের পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটাও কি আর হবে না? এই ঘুরে ফিরে একই পয়েন্টে নির্দেশ করতেছে না? ঠিক আছে?
তার মানে হচ্ছে ওই পাত থেকে যত দূরেই থাকুক না কেন, মানে ওই ডিসটেন্সটা আসলে ওই আর ডিসটেন্সটা হবে ওই পাতের যে এরিয়া, মানে এরিয়ার দিকটা আছে ওইখান থেকে হচ্ছে তার মানে ওই পয়েন্টের ডিসটেন্স আর কি, ওই এরিয়ার দিক, ওই এরিয়ার লাইন থেকে হচ্ছে ওই পয়েন্টের ডিসটেন্সটা। তো যাই হোক, আটটা তো পাইলাম। মানে সহজ কথা হচ্ছে আটটা হচ্ছে ওই যে যে বদ্ধ তলটা নিয়েছে এটা হচ্ছে গাউসীয় তল। এটা একটু বোঝা কঠিন, কিন্তু জাস্ট ধারণাটা নিয়ে রাখলেই চলবে, আর কিছু লাগবে না, এত গভীরে যাওয়ার প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে ওই স্পেসিফিক পয়েন্টে প্রাবল্যটা হবে ইপি ইকোয়াস টু হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, যেখানে সিগমা হচ্ছে তলমাত্রিক ঘন, ঠিক আছে, তলমাত্রিক ঘন, তাই তো, মানে কিউ বাই এ আর কি। আবার এ হচ্ছে ওই যে এই যেই তুমি গাউসীয় তলটা কল্পনা করছো তার যে প্রস্থচ্ছেদ অর্থাৎ যে বৃত্তাকার প্রস্থচ্ছেদ আছে তার এরিয়াটা মানে পাই আর স্কয়ার আর কি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের ম্যাথগুলোতে হচ্ছে ডাইরেক্ট সিগমার মানটাই দেওয়া থাকবে, তোমার জাস্ট হচ্ছে ইপিটা বের করতে হবে আর কিছু না। ঠিক আছে, এবার একটু সামনে আগাই। কেস 5। তো এই ক্ষেত্রে করলো কি, এখন দুইটা পাত আনলো, ঠিক আছে, দুটি চার্জিত সমান্তরাল পাতের জন্য, দুটি চার্জিত সমান্তরাল পাতের জন্য, মানে একটা দুইটা চার্জিত যে ধারকের পাত আছে তার মাঝখানে কি ঘটে ওই রিলেটেড আর কি, সমান্তরাল পাতের জন্য। ঠিক আছে, ধরো দুইটা সমান্তরাল পাত ধরলাম। আর এটা কি আঁকতেছে নিজেই বুঝতেছি না, ধরো এটাকে ধরে এমনি আঁকি। ধরো দুইটা সমান্তরাল পাত আঁকছি ধরে নেব সমান্তরালে, এটা ধরো প্লাস চার্জে চার্জিত আর এটা হচ্ছে সমমানের নেগেটিভ চার্জে চার্জিত। সমমান না হলেও চলবে, সেই ক্ষেত্রে কি ভিন্ন ভিন্ন মান আসবে এবং একটা লব্ধি ই পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে হচ্ছে সমমানে চার্জিত আর কি ধরে নেওয়া হয়। ঠিক আছে, তো বললো যে এই দুইটা পাতের জন্য তার মাঝামাঝি জায়গায় কোন একটা পয়েন্ট পি আছে, ওই পয়েন্টে প্রাবল্যটা বের করতে। তো এই যে প্লাস চার্জে চার্জিত যে পাতটা আছে এই পাতের জন্য ই পয়েন্টে প্রাবল্যের দিকটা কোন দিকে হবে, এইদিকে না, ই প্লাসের জন্য এটাকে ধরো ই ওয়ান ধরলাম। আবার মাইনাসের জন্য পি পয়েন্টের প্রাবল্যটা কি হবে, তার দিকে হবে, অর্থাৎ ই টু। রাইট, কেন? কারণ পি পয়েন্টে যখন কোনো চার্জ বলা না থাকে আমরা ধরে নিব সেখানে একক ধনাত্মক চার্জ আছে এবং তার উপর প্রাবল্যগুলো আমরা চেক করব। তো এই দুইটা পাতের জন্য লব্ধি প্রাবল্য কত হওয়া উচিত? লব্ধি যদি ই ধরি, ই কি হওয়া উচিত? ই ওয়ান প্লাস ই টু না, দুটো একই দিকে কাজ করতেছে। এখন স্পেসিফিকলি একটা পাতের জন্য আমরা প্রাবল্যের সূত্রটা কি পাইছি? ইপি ইকুয়ালস টু হচ্ছে সিগমা বাই টু এপসাইলন নট, বসাই দাও, সিগমা বাই টু এপসাইলন নট প্লাস দ্বিতীয়টাও কি সেম, একই, মানে সহজ কথা এখানে যে দুইটা পাত আছে এই দুইটা পাতই হচ্ছে একদম সেম, মানে তাদের আয় ক্ষেত্রফলও সেম, তাদের মধ্যে হচ্ছে চার্জের পরিমাণটাও সেম। এই কেসের ক্ষেত্রে হচ্ছে আমরা দুটোটার মানে এরকম সেম পাবো। তো যদি যোগ করে দাও থাকতেছে হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। তো এই ক্ষেত্রে এর সূত্রটা দ্বারা সিগমা বাই এপসাইলন। অ্যাগেন পরীক্ষার মধ্যে যদি ম্যাথ দেয় এখান থেকে, দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এমসিকিউ দেওয়া আছে যেখানে হচ্ছে তলমাত্রিক ঘনত্ব হয়তো দেওয়া থাকবে ডাইরেক্ট, এখান থেকে হচ্ছে ম্যাথ করে ফেলতে পারবা। এই ধরনের ম্যাথ হচ্ছে তোমাদের বইগুলোতে তুলনামূলক অনেক কমই দেওয়া আছে, প্র্যাকটিসও করা খুব কম সুযোগ পাবা, তবে হচ্ছে যদি পাও দেখবা হচ্ছে সবগুলো খুব ইজি আর কি। ঘুরাই ফিরে হচ্ছে যে সূত্রের মধ্যে মানটা বসাই দিলেই হয়ে যাচ্ছে, এরকম ম্যাথই দিবে, এত পেঁচাবে না। তো এইগুলো ছিল হচ্ছে চ্যাপ্টার 10 এর মানে টপিকগুলো। এই ক্লাসেই হচ্ছে চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, এই পর্যন্তই ফিনিশড।